ব্লাউজ আর পেটিকোট পরে বসে থাকবি নাকি? ওদিকে যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল, সেই খবর আছে? আমি মনে মনে বলছি, ছি, একটু লজ্জা নেই এই মানুষটার। মেয়েদের যে প্রাইভেসি থাকতে হয় সেটুকুও জানে না। দুম করে যখন তখন রুমের মধ্যে ঢুকে পড়ে। আমি মুখে কিছু না বলেই মুখটা গোমরা করে উল্টো ঘুরে বসে রইলাম। আচমকা আমাকে টেনে ঘুরিয়ে নিয়ে বলল, তুই কি আমাকে পাত্তা দিচ্ছিস না? আমি তোকে ডাকতে এসেছি আর তুই আমাকে ইগনোর করছিস। আমি মুখের দিকে তাকিয়ে হালকা মাথা ঝুঁকিয়ে না অর্থ বোঝালাম। হৃদ ভাইয়া মৃদু হেসে বলল আমাকে, নূরের বিয়েটা হতে দে, তারপর তোর পালা। আচ্ছা ফুল, তুই আমাকে বিয়ে করবি? কথাটা শুনে মনের মধ্যে এক অজানা অনুভূতি এসে দোল খেয়ে গেল। বুকের ভেতরে অস্থিরতাও এসে হানা দিল। কিছু মুহূর্ত অতিক্রম হতেই উচ্চস্বরে হেসে উঠে বলল, তোকে বিয়ে করলে আমার জীবন শেষ। যে তোকে বিয়ে করবে সারা জীবন ছোট বাচ্চার মতো তোকে পালবে সে। না জানি বেচারার কপালে কি আছে। একরাশ অভিমান নিয়ে হৃদ ভাইয়ার মুখের দিকে তাকিয়ে বলল, হৃদ ভাইয়া, আমাকে কি তুমি এতটাই ছোট মনে করো? হৃদ আর চোখে তার দিকে তাকালো। ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকে তাকানোর ভঙ্গি দেখছে। সে নিজের চোখ দুটো নিচে নামিয়ে নিল। হৃদ ধমকের স্বরে বলে উঠল, যেই বিয়ের কথা শুনেছিস সেই নিজেকে খুব বড় মনে হচ্ছে। রান্না করতে জানিস তুই, কাপড় কাচতে জানিস, আর বাসন মাজতে? আমি চুপ হয়ে আছি। আমাকে বিছানা থেকে নেমে দাঁড়াতে বলল। আমি মাথা নাড়িয়ে না অর্থ বোঝালে আমাকে ধমক দিয়ে বলল, বড়দের কথাও শুনিস না, একদম অভদ্র হয়ে যাচ্ছিস। কথাটা শুনে আমি দুম করে বিছানা থেকে নেমে দাঁড়ালাম। বুকে দু হাত আঁকড়ে ধরে মুখটা ডান কাঁধের দিকটায় ঘুরিয়ে রেখেছি। আর চোখে দেখছি হৃদ ভাইয়া শাড়িটা ওঠালো। খুব যত্ন করে আর্ট করে শাড়িটা পরিয়ে দিল। আয়নার সামনে ঘুরিয়ে নিয়ে আমাকে বলল, দেখ ফুল, আমি ছেলে হয়েও শাড়ি পরাতে পারি, তুই মেয়ে হয়েও যেটা পারিস না। তবে চিন্তা করিস না, তোর বিয়ের আগে কিছু না পারি এটা অবশ্য শিখিয়ে দেব। নূরাপুর হবু বরের বাড়ি থেকে একদল লোকজন এসেছে, মেঘ স্যারের গায়ে ছোঁয়ানো হলুদ নিয়ে। আপুর পাশে এসে বসলাম আমি। দেখতে পেলাম হৃদ ভাইয়া মেহমান আপ্যায়ন করছে। মেঘ স্যারের দুই কাজিন, মিনি আর নিশি, আমার বেস্ট ফ্রেন্ড। হৃদ ভাইয়ের ওপর ওরা সেই লেভেলের ক্রাশ। হৃদ ভাইয়াকে আড়লে ওরা ডাক্তার মহাশয় বলেই ডাক। ক্লাসে যখন হৃদ ভাইয়া একজনকে বকে, অন্যজন সেই লেভেলের খুশি হয়, কারণ যে বকা খায় সেদিন সে ট্রিট দেয়। আমি সব দিক থেকেই ট্রিট পাই, তবে বকা একটু আমি বেশিই খাই। আমাকে বকা দেওয়ার শাসন করার কোনো অজুহাত ছাড়ে না হৃদ ভাইয়া। মিনি আর নিশির চোখের পলক যেন সরছে না হৃদ ভাইয়ার ওপর থেকে। এখানে উপস্থিত এত সুদর্শন ছেলে থাকতে হৃদ ভাইয়াকে দেখে ওদের আখিদয়ের পিপাসা মেটাতে হচ্ছে। ওদেরকে ভিড় ঠেলে কোনায় টেনে নিয়ে বললাম আমি, এখানে আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেক সুদর্শন ছেলে আছে, কাকে চাই বল? এই যাবো আর তড়ি বাজিয়ে তোদের সামনে এনে দাঁড় করাবো। এমন জাদু করব না, তোদের প্রেমে হাবুডুবু হাবুডুবু খাবে। ওরা আমাকে একটা চেয়ারে বসালো। দুজন দু কাঁধে এক হাতের ভার দিয়ে একটু নিচু হয়ে কানের কাছে এসে বলল, তোর কাজিন ওই ডাক্তার মহাশয়। উঠে দাঁড়ালাম আমি। ওদের দিকে মুখটা মলিন করে বললাম, জানিস তো আমি হৃদ ভাইয়াকে কত ভয় পাই। আচ্ছা একটা কাজ কর তোরা, আজ সুযোগ নিয়ে ইচ্ছে মতো মজা নেই। বিয়ে বাড়ি বলে কথা, আর তোরা ছেলেপক্ষের কাজিন, হৃদ ভাইয়া নূরাপুর কাজিন। তাহলে সম্পর্ক কি দাঁড়ালো তোদের মধ্যে? বেয়ান আর বিয়াই, তাই তো? তোরা গিয়ে হৃদ ভাইয়াকে হলুদ রং আবির কিছু দিতে পারিস, কোনো বাধা নেই। বীরের মধ্যে কেউ দেখবে না, দেখলেও তোদের কিছু বলবে না। আমার কথা শুনে ওরা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে কান থেকে ধোয়া বের হবে। আমি একটু নাড়া দিতেই বলে উঠল, তুই কর গিয়ে, দেখলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। আর কিনা রং আবির কিস, আমরা কত ভালো, ডাক্তার হৃদ স্যারকে কত সম্মান করি। এসব কি শেখাচ্ছিস আমাদের? আমরা কি খারাপ? কথা শেষ করে চোখের ইশারায় ওরা আমাকে পেছনে ঘুরতে বলল। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরলে হৃদ ভাইয়ার মুখটা দেখতে পেলাম। ভয়ে চিৎকারও দিতে পারছি না আমি। হাত দুটো খুব শক্ত করে শাড়ির আঁচলে খামচে ধরে রাখলাম। চোখ দুটো বড় সড়ো করে আবার ছোট করে নিচে নামিয়ে নিলাম। পলক সরিয়ে হৃদ ভাইয়ের চোখের দিকে তাকালাম আমি। আমার চোখ যেন কিছুতেই সরছে না আজ এই দুটি চোখ থেকে। কত মায়াবী লাগছে এই চোখ, যে দেখবে সে প্রেমে পড়ে যাবে। বুঝতে পারছি না মানুষটা রেগে আছে নাকি কিছুই শোনেনি। আমি কিছু বোঝাতে যাব, তার আগে পাশ ঘুরে উল্টো দিকে হাঁটা ধরলো সে। আমি ছুটলাম তার পেছনে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল সে। আমি তাকে পেলাম না পুরো অনুষ্ঠান খুঁজে। মন খারাপ করে নিজের রুমে এসে বসে রইলাম। হঠাৎ আমার হাতে কারো স্পর্শ অনুভব হলো। আমি তাকিয়ে দেখতে পেলাম হৃদ ভাইয়ের মুখটা। খুব ইচ্ছে করলো ওই মুখটা ছুঁয়ে দেই আজ। যখনই ছুঁতে গেলাম পেলাম না তাকে। কি হয়েছে আমার? চোখ বন্ধ করলাম, হৃদ ভাইয়ের মুখটা ভেসে উঠলো। চোখ খুলেও সে। যা করছি যা বলছি সবকিছুর মাঝে শুধু তাকেই খুঁজে পাচ্ছি। তাহলে কি আমি? হঠাৎ দরজায় শব্দ পেয়ে কেঁপে উঠলাম আমি।
তাকিয়ে দেখলাম হৃদ ভাইয়া সত্যি দাঁড়িয়ে আছে, অনেকটা রেগে আছে মনে হচ্ছে। আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর আমি সেটা দেখে দাঁড়িয়ে পড়লাম। আমার সামনে এসে একটার পর একটা বকুনি দিতে লাগলো সে। আমি এক দৃষ্টিতে তার মুখটার দিকে তাকিয়ে আছি। যখন থেমে গেল তখন আমি বললাম, থামলে কেন হৃদ ভাইয়া, আরো বলো, শুনতে খুব ভালোই লাগছে। আমার কথা শুনে হৃদ ভাইয়া যেন আকাশ থেকে পড়লো, আমার কপালে হাত রেখে বলল, ঠিক আছিস তুই? আমি নিশ্চুপ হয়ে আছি, ভয় করছে না আমার, শুধু তাকিয়ে রয়েছি ওর চোখের দিকে। আমার এই অবস্থা দেখে আমাকে দু কাঁধে হাত রেখে শক্ত করে চেপে ধরে বলল, কি হয়েছে তোর? আমাকে তুমি বিয়ে করবে? কথাটা শুনে হৃদ ভাইয়ের চোখ দুটো বড় সড়ো হয়ে গেল। আমার ধ্যান ফিরল, নিজের মুখটা চেপে ধরলাম আমি। তাকে সরিয়ে দিয়ে উল্টো ঘুরে জিভ কামড়ে ধরলাম। আমার কাঁধে হাত রাখলো সে। আমি ভয়ে ভয়ে তার দিকে তাকালাম। তাকে বললাম, সরি, আমি। আমাকে আমতা আমতা করতে দেখে দিল এক ধমক, কড়া গলায় শাসিয়ে বলল, নষ্ট হয়ে যাচ্ছিস তুই, না হলে তোর মধ্যে এত পরিবর্তন আসতো না। আজ থেকে ওই মেয়ে দুইটার সাথে মেশা তোর জন্য বারণ। আমাকে কথাটা বলে হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে গেল সে। কিছুক্ষণ পর নূর আপু ঢুকে পড়লো, দুগাল ভর্তি হলুদ। আমি নিশ্চুপ হয়ে আছি। আমাকে আনমনা থাকতে দেখে পাশে এসে বসলো। আমার কাছে জানতে চাইলো আপু। হৃদ কিন্তু তোর উপর খুব রেগে আছে, কারণটা কি রে? আমি মুহূর্তে আপুকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আপু আমার মাথায় হাত রাখলো, আমাকে বলল, হৃদ শুধু আমার কাজিন নয়, ফ্রেন্ডও। আমরা একসাথে বড় হয়েছি, লেখাপড়া করেছি। আজ আমি মেঘকে পাচ্ছি, সেটাও হৃদের দৌলতে। হৃদ যদি হেল্প না করতো তাহলে হয়তো আমার মনের কথা মনেই থেকে যেত, মেঘ হয়ে যেত অন্য কারো। তবে একটা জিনিস বুঝতে পারছি না আমি, হৃদ তো রুম থেকে রেগে কেন বের হলো? আমি এত করে ডাকলাম, পাত্তাই দিল না। আমার এই পুচকু বোনটা কি এমন করলো যে হৃদ এতটা রেগে গেল? কিছুই করিনি আমি। তুমি তো জানোই হৃদ ভাইয়ার স্বভাব, শুধু শুধু রেগে যায়। হ্যাঁ, এটাও ঠিক। তবে তুই কি জানিস হৃদ কেন তোর এত পেছনে লাগে? জানি তো, মজা নেওয়ার জন্য। আমার কোনো ভুল পেলে হৃদ ভাইয়া ভীষণ মজা পায়, একটা সুযোগও ছাড়ে না আমাকে নিয়ে হাসার। আপু শব্দ করে হেসে উঠলো। আমি তাকিয়ে পড়তেই চুপ হয়ে গেল। আমি কিছু বলবো এমন সময় আপুর ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম মেঘ নামটা ভেসে উঠেছে। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। মনে মনে ভাবলাম, মেঘ স্যার কত ভালো, আপুকে কতটা ভালোবাসে, কখনো বকে না, কখনো টেনশনে ফেলে না। আপু খুব ভালো থাকবে মেঘ স্যারের সাথে। সন্ধ্যার সময় নূর আপুকে বধূ বেশে সাজানো হচ্ছে। আপু চলে যাবে বলে মনটা খুব খারাপ। মিনি নিশি প্রথম গাড়িতে চড়ে এসেছে। ওদের সাথে কোনো কথা বলছি না আমি, যতদূর পারছি ওদের এড়িয়ে চলছি। ওদের খুব রাগ হচ্ছে আমার ওপর। ওরা জোর করে আমাকে এক কোণায় টেনে নিয়ে বলল, ভাব দেখাচ্ছিস তোদের বাড়িতে এসেছি বলে? আমি মাথা ঝাঁকিয়ে না অর্থ বোঝালাম। ওরা বলল, তাহলে তোর সমস্যাটা কি? আমি দূর থেকে হৃদ ভাইয়াকে দেখতে পেয়ে ইশারায় বোঝালাম বারণ করেছে ওদের সাথে মিশতে। ওরা অসহায় ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে কি তুই আর আমাদের সাথে মিশবি না? আমি মাথা ঝাঁকিয়ে না অর্থ বুঝিয়ে চলে আসতে লাগলাম। এমন সময় হৃদ ভাইয়া এসে আমার সামনে দাঁড়ালো। আমার হাত ধরে টানতে লাগলো। আমাকে বাড়ির ভেতরে নিয়ে এসে শক্ত গলায় প্রশ্ন করলো, ওদের সাথে আবার কি? ওরা আমার বেস্ট ফ্রেন্ড। কথাটা শুনে আমার এক হাত টেনে ধরে দাঁত কটমট করে বলল, আর আমি? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? আছে তো, তাই তো ওদের সাথে কথা বলিনি। তুমি বললে তাই বলবো। হৃদ ভাই আমার হাতটা ছেড়ে দিল। আমাকে বলল, ঠিক আছে, এবারের মতো ক্ষমা করলাম। নেক্সট টাইম যেন ওদের সাথে এমন প্ল্যান করতে না দেখি। আমি মাথা কাত করে বললাম, তাহলে এখন ওদের কাছে যেতে পারবো? একটু ভেবে বলল, যা। ঘড়ির কাঁটায় 9টা ছুঁই ছুঁই। বিয়ে পড়ানো শেষ। আপুকে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। সকলের চোখে পানি। আপুকে ছাড়া কিভাবে থাকবো সেই টেনশনে কিছু খাওয়া হয়নি সারাদিন। আপু চলে যাওয়ার পর রুমে এসে বসলাম। বড্ড ফাঁকা ফাঁকা লাগছে এই রুমটা। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম রাতে। সকালে ঘুম ভাঙলো মায়ের ডাকে। উঠে দেখি 8টা বাজে। মা বলল হৃদ ভাইয়া হসপিটালে চলে গেছে। 8:30টায় তার প্রথম ক্লাস। আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে 9টার দিকে হসপিটালে চলে এলাম। এখন অফ পিরিয়ড, তাই বসে থাকতে হবে। তাই আড্ডা দিচ্ছি ফ্রেন্ডের সাথে ক্যান্টিনে। আর ফার্স্ট ক্লাসে সব পড়া বাবলুকে বলেছি লিখে দিতে। বাবলু পড়া লিখছে। এর মধ্যে একটা ছেলে এসে ওর হাতে কিছু টাকা আর একটা চিঠি গুজে দিয়ে বলল চিঠিটা আমার খাতার মধ্যে রাখতে। বাবলু টাকাগুলো নিজের পকেটে রেখে চিঠিটা আমার খাতার ভেতরে ভরে দিল। ছেলেটা এত বোকা কেন যে যা বলে বড়দের মতো সব করে? খাতাটা আমাকে দিয়ে চলে গেল। এমন সময় ক্যান্টিনে হৃদ ভাইয়া আসলো। আমার নাম ধরে ডাকলে মুখটা ফ্যাকাশে করে উঠে দাঁড়ালাম আমি। এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, আমার ক্লাসটা মিস করেছো তুমি? বুঝলাম কাল অনেক রাত করে ঘুমিয়েছো। এখন আমি ফ্রি আছি আর তুমিও বসে আছো,
যদি চাও আমার চেম্বারে এসে ক্লাসটা করতে পারো। আমি ঝট করে বলে উঠলাম, চাই না আমি। হৃদ ভাইয়া রাগী ভঙ্গিতে তাকালো আমার দিকে, আমার বই খাতা হাতে তুলে নিয়ে বলল, আমি তোমাকে বলতে এসেছি, জিজ্ঞাসা করতে আসিনি, আমার সঙ্গে এসো। কথাটা বলে উল্টো ঘুরে হাঁটতে লাগলো। আর আমি মুখটা মলিন করে সবাইকে বাই বলে পেছনে ছুটলাম। হৃদ ভাইয়ার সামনে খাতা কলম হাতে বসে আছি। আমার চোখে মুখে অস্বস্তির ছাপ দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে পড়লো সে। ঘুরে এসে আমার পেছনে থেকে হাতে আঙুলগুলো কলমে বাঁধিয়ে শক্ত করে চেপে ধরলো। আমি ব্যথা পেয়ে উফ বলে উঠলাম। আমার মুখটা চেপে ধরে ধমক দিয়ে পড়ল, লেখাপড়ায় মন নেই? ডাক্তার হওয়া এত সোজা? আগের সেমিস্টারে টেনে টুনে পাশ করেছিলি, এখন কোনো ফাঁকিবাজি চলবে না। নূরও নেই, দরকার পড়লে সারা রাত তোকে আমি পড়াবো। নে খাতা বের কর, আর যা বলি তাই নোট কর। আমার এখন কান্না পাচ্ছে খুব। এত নিষ্ঠুর কেন এই মানুষটা? আমি পড়বো না তাও পড়াবে? বাইরে সবাই কত আড্ডা দিচ্ছে, কত মজা করছে, আর এই মানুষটা আমাকে জেলখানায় বন্দি করে রেখেছে। এগুলো বই মনে তো হচ্ছে এক একটা পাহাড়, যা আমার মাথার উপর দিয়ে ভেঙে ভেঙে পড়ছে। আমাকে পিঠে একটা ধাক্কা দিয়ে বলে উঠল, এখনো বসে আছিস তুই? আমি ভয়ে ভয়ে খাতা খুললাম। তারপর যেটা দেখলাম সেটা দেখে আমার হিসকে উঠতে লাগলো। খাতাটা বন্ধ করতে গেলাম আমি, আমার হাতটা শক্ত করে চেপে ধরলো সে। এক টানে খাতাটা আমার হাত থেকে নিয়ে নিল। মনে মনে বলছি, আজ আমি শেষ। কে করলো এমন একটা কাজ? হৃদ ভাই আমার হাত ধরে জোরে টেনে দাঁড় করালো। আমাকে নিজের দিকে ঘুরিয়ে কাগজটা সামনে ধরে বলল, কি এসব? হৃদ ভাইয়া চোখ দুটোর আগে গজগজ করছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিভাবে বাঁচবো আজ? আমি আমতা আমতা করে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি কি এসব? আমাকে এক ধাক্কায় টেবিলের উপরে ফেললো। দুই হাত দিয়ে কাঁধে শক্ত করে চেপে ধরলো। মুখের সামনে মুখটা এনে আস্তে করে বলল, তুই কি ছেলেটাকে ভালোবাসিস? আমি মাথা ঝাঁকিয়ে না অর্থ বোঝালাম। আমাকে আবারও প্রশ্ন করলো, পরে তো বাসতে পারিস। আজ চিঠি দিয়েছে, পরে অন্য কিছু দেবে। এভাবে তোর মনে জায়গা করে নেবে ছেলেটা একদিন। তুই ভালোবাসবি ওই ছেলেটাকে? বল, ফুল ছেলেটার প্রতি তোর মনে কোনো ভালো লাগা কাজ করে? আমি মাথা ঝাঁকিয়ে আবারও না অর্থ বোঝাই। হৃদ ভাই আমাকে ছেড়ে দিয়ে টেবিলের ওপর থেকে ফোনটা উঠিয়ে এক কোণায় গিয়ে কার সাথে যেন কথা বলতে থাকে। আমি কাগজটার দিকে তাকাই। কাগজটায় লেখা আছে, প্রিয় ফুল, আমার ফুল, তোমাকে আমি যতই দেখি ভালো লাগে। আমি জানি তোমার মনেও আমাকে নিয়ে অনুভূতি কিছু আছে, তাই তো তোমার সামনে এসে দাঁড়ালে আমার বুকটা ধরফর ধরফর করে। তোমাকে আমি ফুলের মতোই ভালোবাসি। তুমিও যদি আমায় ভালোবাসো তাহলে বলো না ভালোবাসি নাহিদ। তোমার উত্তরের অপেক্ষায় থাকবো প্রিয়তমা। কাগজটা যত পড়ছি মেজাজটা ততই খারাপ হচ্ছে আমার। মনে মনে বলছি, নাহিদের বাচ্চা নাহিদ, একবার এখান থেকে বের হই, তোর পীড়িতের গোষ্ঠী আমি উদ্ধার করব। ফোনে কথা বলার পরে হৃদ ভাই আমার পাশে দাঁড়ালো। আমার হাতটা ধরে বলল, নূরকে ফোন করেছি, ও চলে আসবে। আমাদেরকেও পৌঁছাতে হবে, চল। কোথায় যাব? আমার কোনো কথার উত্তর দিল না, অথচ আমাকে ধমক দিয়ে নিজের সাথে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। গাড়িতে উঠেও অনেকবার জানতে চেয়েছি, কিন্তু কোনো উত্তর নেই। বেশি কথা বললে চোখ রাঙানো আর ধমক তো আছেই। গাড়িটা এসে কাজী অফিসের সামনে দাঁড় করিয়ে বলল আমাকে নামতে। আমি কথা মতন নামলাম। ভয় পাই বলে কিছু জিজ্ঞাসাও করতে পারছি না। আপুকে দেখতে পেলাম। আপুর কাছে হৃদ ভাইয়ের সামনে কিছু জিজ্ঞাসাও করতে পারছি না আমি। আমাকে নিয়ে ভেতরে ঢুকলে কাজী বলে উঠল, বরকনে কোথায়? আপু আমাকে আর হৃদ ভাইয়াকে দেখিয়ে দিল। আমি অবাক হা হয়ে আছি। আজ আমার কেমনে বিয়ে? একটা কথা বলার সুযোগ দিল না হৃদ ভাইয়া আমাকে। যা যা বললো অক্ষরে অক্ষরে মানলাম। বিয়ে সম্পূর্ণ হলো। আপু আমাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে চলে গেল। গাড়িতে বসে আছে দুজনে। হৃদ ভাইয়া হঠাৎ করে বলে উঠল, আমাদের বিয়ের কথাটা যেন বাড়িতে কেউ না জানে ফুল, তাহলে সবাই খুব কষ্ট পাবে। এত বড় একটা সিদ্ধান্ত সবাইকে না জানিয়ে কাজটা যখন করেই ফেলেছি। এখন আমার একটু সাহস জাগলো মনে। আমি সংশয় কাটিয়ে বলে উঠলাম, বিয়েটা কেন করলে তুমি? তোর ক্যারিয়ারের কথা ভেবে। আমি চাই না তুই নষ্ট হয়ে যাস, যে কোনো ছেলের সাথে রিলেশনে জড়িয়ে নিজের সময়টা নষ্ট করিস। তোকে একজন বড় ডাক্তার হতে হবে, ভালোভাবে লেখাপড়া করতে হবে। ওইসব ছেলেরা শুধু প্রেম করবে সময় কাটানোর জন্য। কাল তোকে ভালো লাগবে না, অন্য কাউকে নিয়ে সময় কাটাবে। তোর এই ছোট্ট মনটা একটা বারের জন্য ভাঙুক, সেটা আমি চাই না। কেন চাও না? কেন তোমার জীবনের সাথে আমাকে জড়ালে তুমি? তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়, তাই। শুধু চিন্তা হয় বলে বিয়ে করে নিলে? হ্যাঁ, তোর কখনো ভালোবাসতে ইচ্ছে করলে আমাকেই বাসিস। আমি কখনো তোর মন ভাঙবো না। ভালোবাসবো তোমায়। বাসিস, কাউকে নিয়ে ভাবতে ইচ্ছা করলে আমাকে নিয়েই ভাবিস।
কথাটা বলে হৃদ ভাইয়া গাড়ির পেছনের সিট থেকে একটা বই নিজের সামনে আনলো। বইয়ের ভাঁজে রাখা একটা ছবিতে আলতো করে হাত বুলিয়ে ছবিটা ছিঁড়ে টুকরোগুলো জানলার কাছ দিয়ে বাইরে ছুঁড়ে মারলো। ছবিটা কার ছিল আমার খুব দেখতে ইচ্ছে করছিল, কিন্তু সাহস হয়নি ছিঁড়ে ফেলার আগে হাত থেকে টান দিয়ে দেখে নিতে। আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে হৃদ ভাইয়া হসপিটালে ফিরে গেল। বলল কাউকে না বলতে বিয়েটার কথা। আমার পেটে আবার কথা বেশিক্ষণ থাকে না। বিয়ে করলাম, বেস্ট ফ্রেন্ডদের জানাবো না? দিলাম মিনি নিশিকে কল আর বললাম হৃদ ভাইয়া আমাকে বিয়ে করে নিয়েছে। কথাটা শুনে ওদের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। আমি বেশ মজায় আছি। হৃদ ভাইয়া আমার স্বামী। উফ, দারুণ তো ব্যাপারটা। মিনি নিশির ক্রাশ এখন শুধুই আমার। ভাবতে বেশ খুশি খুশি লাগছে। আমার কারণে ছ্যাঁকা খেলো দুজনে। ভালোবাসতে বলেছে হৃদ ভাইয়া আমাকে, ভাবতেও বলেছে, কিন্তু কি ভাবা যায়? বিছানার ওপরে গিয়ে গুটিসুটি হয়ে বসলাম, চোখ বন্ধ করলাম। এবার দেখতে পেলাম হৃদ ভাইয়ার রাগান্বিত মুখটা, ধমকানোর কণ্ঠস্বরটা। আমাকে ধমকিয়ে বলছে পড়া শেষ না করলে পড়ার টেবিল থেকে উঠতে দেবে না। আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। চোখ দুটো বন্ধ হয়ে আসতেই দিচ্ছে এক চড়। রাগী দৃষ্টিতে তাকিয়ে বলছে রাতে কোনো ঘুম নাই, শুধু পড়া আর পড়া। এমন সময় কাকিমণি আর মায়ের কণ্ঠ শুনতে পেলাম। চোখ মেলে তাকালে তাদের হাসি মুখটা দেখলাম। আমার পাশে বসে দুজনে একসাথে বলে উঠল, বিয়ে করবি ফুল? ভালো একটা ছেলে আছে, বিসিএস ক্যাডার। নূরের বিয়েতে তোকে একবার দেখে পছন্দ করে ফেলেছে। ছেলেটা মেঘেরই কাজিন হয়। বাবা মাকে পাঠিয়েছে প্রস্তাব নিয়ে, তুই চাইলে একবার দেখতে পারিস। তাদের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। মা আমার হাতটা টেনে ধরে বলল, কিরে চল। আমি মাথা নাড়িয়ে হাতটা ছাড়িয়ে কাকিমণির দিকে তাকিয়ে বললাম, আমি বিয়ে করব না এখন। কেন করবি না? এত ভালো ছেলে। আচ্ছা ফুল, তুই কি কোনো রিলেশনে জড়িয়েছিস নাকি? আজব প্রশ্ন তো। এ কোন বিপদে পড়লাম আমি? না থাক, এখন কিছু বলা যাবে না। যা করার হৃদ ভাইয়াই করুক। আমার এত প্রশ্নের জবাব দেওয়ার থেকে যা বলছে তা শোনাই উত্তম। মা আর কাকিমণিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইশারায় বললাম চলো। ওকে দেখে যখন জিজ্ঞাসা করলো আমি রাজি কিনা, আমি ঝট করে হ্যাঁ বলে রুমে চলে আসলাম। বাইরে কি কথা হচ্ছে তা আমার জানার দরকার নেই। রাত 1টা বাজে, সকলেই ঘুমিয়ে পড়েছে। হৃদ ভাইয়া ডিনারের সময় কথাটা জানতে পেরে খাবার ফেলে নিজের রুমে চলে গেছে। তারপর আর রুম থেকে বের হতে দেখিনি। আমিও যাইনি তার কাছে। এখন পড়ার টেবিলে বসে হাই তুলছি। আমি ঝিমাচ্ছি কিন্তু ঘুমাচ্ছি না। অপেক্ষা করছি যদি হৃদ ভাইয়া আসে। হঠাৎ দরজার কড়াঘাত শুনতে পেলাম। আমি ছুটে গিয়ে দরজা খুললাম। দেখলাম হৃদ ভাইয়া খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু বলতে যাব, আমাকে এক ধাক্কায় ঘুরিয়ে নিয়ে দরজার সাথে চেপে ধরলো। এবার আমার মুখের দিকে তাকালো। আমি নিশ্চুপ হয়ে আছি। আমাকে ঝাঁকিয়ে বলল, কোন সাহসে তুই বিয়ের জন্য হ্যাঁ বলেছিস? চুপ করে আছিস কেন? উত্তর দে। এমন একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোকে আমি দিয়েছি। আমি চোখ বন্ধ করে আস্তে করে বললাম, এতে আমার কি দোষ হৃদ ভাইয়া? কি বলতাম আমি? আমাকে ছেড়ে দিল। আমি চোখ খুলে দেখলাম হৃদ ভাইয়ার চোখের চাউনিতে রাগ নেই। আমি এবার বললাম, আমার খুব ভয় লাগে হৃদ ভাইয়া। এভাবে কেন কথা বলো সবসময় আমার সাথে? ভয় পাওয়ার কি আছে? আমি তোর স্বামী। আমার কাছে না শুনে তুই কিচ্ছু করবি না। স্বামী? কখনো সেইভাবে কথা বলছো আমার সাথে তুমি? যখনই সামনে আসো চিৎকার, চেঁচামেচি আর রাগ। জোর করে কখনো নিজের সিদ্ধান্ত চাপিয়ে দাও আমার ওপর, তো কখনো ইচ্ছার বিরুদ্ধে 100টা আদেশ চাপিয়ে দাও। ভালোবাসার কখনো সুযোগ দিয়েছো? কথাগুলো এক নিঃশ্বাসে বলে ছুটে বিছানার এপাশে এসে বসলাম। মুখটা টিপে ধরে রেখেছি। এইভাবে কখনো হৃদ ভাইয়াকে বলবো আগে ভাবিনি। এখন হৃদ ভাইয়া কি বলবে সেটা শোনার অপেক্ষা। হৃদ ভাইয়া এসে একটানে আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। ভয় করছে আমার, হাত পা কাঁপছে থরথর করে। আমাকে অবাক করে দিয়ে দুগাল আঁকড়ে ধরে বলল, আর ভয় পেতে হবে না আমাকে। এখন থেকে স্বামী মনে করে যা বলতে ইচ্ছে হয় আমাকে বলিস। কথাটা যেন নেশার মতন টানতে লাগলো। আমি এক ঘোরের মধ্যে ডুব দিলাম। হৃদ ভাইয়ার চোখে চোখ রাখলাম। টি শার্টটা খামচে ধরে বললাম, কিস নেই। আমাকে সরিয়ে দাঁড়িয়ে পড়লো হৃদ ভাইয়া। মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, কি বলছিস ফুল? রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। আমি নড়ে চড়ে উঠলাম। হৃদ ভাইয়া রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কিছুটা এগিয়ে গিয়ে থেমে গেল। ঘুরে এসে আমার পাশে বসলো। আমার গালটা শক্ত করে আঁকড়ে ধরে আমার ঠোঁটে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। মুহূর্তের মধ্যে কিছু বুঝতে পারলাম না। চোখ দুটো বন্ধ করে নিলাম। তখনই ঠোঁট ছেড়ে দিয়ে বলল, হয়েছে? আমি মাথা ঝাঁকালাম। আস্তে করে বললাম, কিছুই বুঝলাম না। কি হলো এটা? হৃদ ভাই আমার চুলের ভাঁজে হাত ডুবালো। মাথাটা শক্ত করে আঁকড়ে ধরে সারা গালে, বুকে আর গলায় ঠোঁটে আলতো পরশ ছুঁয়ে দিয়ে আমাকে ছেড়ে দিল। যখনই উঠে দাঁড়ালো আমি হাতটা ধরে মুখটা মলিন করে বললাম, যেও না হৃদ ভাইয়া। তুই একটু অপেক্ষা কর, আমি দরজাটা বন্ধ করে আসছি। আমি হাতটা ছেড়ে দিলাম। হৃদ ভাইয়া দরজাটা বন্ধ করে এসে আলোটা নিভিয়ে দিল। হৃদ ভাইয়ার বুকের পাঁজরে আষ্টে পিষ্টে নিজেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। সকাল হতেই আমাকে সরিয়ে দিয়ে উঠে বসলো সে।
আমার চোখে মুখে পাশে গ্লাসে রাখা পানির ছিটা দিয়ে মুখে হাত রেখে ডাকলো আমাকে। আমি ঘুম ঘুম চোখ হালকা মেলতেই আমার মাথায় হাত রেখে বলল, সকাল হয়েছে ফুল, কাপড় পরে নে। কাকিমা যে কোনো সময় তোকে ডাকতে চলে আসবে। এইভাবে আমাদের একসাথে দেখে ফেললে বাড়িতে সমস্যা হবে। কিছুদিন যাক, আমি নিজে সবাইকে সবটা বুঝিয়ে বলবো। কথাটা বলে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ালো। আমি কিছু বললাম না। ভাবলাম হৃদ ভাইয়া যা করেছে সব আমাকে ভালোবেসে করেছে, আর আমিও তো ভালোবাসি। হৃদ ভাইয়া রুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে আমি উঠে ওয়াশরুমে চলে এলাম। শাওয়ার নিয়ে রুমে আসতেই দেখি মা বসে আছে। আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে মা। আজ এত দ্রুত ঘুম কিভাবে ভাঙলো জানতে চাইছে। সাথে জানতে চাইছে এই শীতে এত সকালে শাওয়ার কেন নিয়েছি। আমি যতটুকু পেরেছি কৌশলে মাকে কিছু একটা বলে রুম থেকে বেরিয়ে এসেছি। ব্রেকফাস্ট শেষে ক্লাস টাইম এগিয়ে দিয়েছি বলে অনেক আগে বাড়ি থেকে বের হয়েছি আজ। এখন বসে আছি হৃদ ভাইয়ের গাড়িতে সারপ্রাইজ দেবো বলে। হৃদ ভাইয়া এসে সামনের সিটে বসে। গাড়ি স্টার্ট করতেই পেছনে থেকে ঝাঁকিয়ে আমি গলা জড়িয়ে ধরলাম। আমাকে দেখে হৃদ ভাইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল মনে হলো। মুখে একটুও হাসি নেই। গাড়ি থেকে নেমে ঘুরে এসে আমাকে টেনে নামিয়ে বলল, আমরা একসাথে হসপিটালে যেতে পারবো না, সবাই কি ভাববে? কিছুই ভাববে না, আমি তো তোমার ফ্যামিলি মেম্বার। স্ত্রীর পরিচয় না দাও, কাজিন হিসেবে নিয়ে চলো। একই বাড়িতে থাকি, একই জায়গাতে যাব, একসাথে গেলে কি প্রবলেম? আমার কোনো কথাই বুঝলো না হৃদ ভাইয়া। যদিও আগের মতন রেগে বলেনি, তবে ভালোবেসে বুঝিয়ে বলেছে আমাদের আলাদা যেতে হবে হসপিটালে। আর আমিও হৃদ ভাইয়ার মুখের ওপর কখনো কথা বলতে পারি না। এত সুন্দর করে বললে না শুনে কি পারা যায়? আমাকে একটা ইজি বাইক ডেকে উঠিয়ে দিয়ে হৃদ ভাইয়া চলে গেল। আমি হসপিটালে পৌঁছালাম। হৃদ ভাইয়াকে খুঁজলাম কিন্তু পেলাম না। এখনো হসপিটালে আসেনি মানুষটা। আমার খুব টেনশন হচ্ছে। আমার আগে চলে আসার কথা ছিল তার। রাস্তায় কোনো বিপদ আপদ হয়নি তো তার? হাজার প্রশ্ন মাথায় নিয়ে ক্লাসরুমে ঢুকলাম। দেখতে পেলাম ডক্টর মেঘ স্যারের ছোট বোন প্রিয়া এসেছে আজকে অনেকদিন পর। মেয়েটার আলাদা গ্যাং। মিনি নিশি কাজিন হলেও ওদের সাথে তেমন একটা মেশে না সে। ওদের বাবা একটু গরিব বলে অনেক খোটা দেয়, কথা শোনায়। কখনো কখনো বলে এই হাসপাতালটা আমার বাবার। আমার বাবা দয়া করেছিল বলেই তোমরা ভিক্ষায় ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছো। আজও ওদের পেছনে লাগার সুযোগ ছাড়েনি। গ্যাং নিয়ে লেগে আছে ওদের ইনসাল্ট করতে। প্রতিবারের মতো এবারও খুব ইচ্ছে করছিল প্রতিবাদ করি, কিন্তু আমার মনটা আজ খুব খারাপ। আনমনা হয়ে একটা ফাঁকা বেঞ্চে এসে বসে রইলাম। প্রথম ক্লাস হৃদ ভাইয়ার। ক্লাস টাইম শেষ, হৃদ ভাইয়া আসলো না। পাশ থেকে একজন বলে উঠলো হোস্টেলের পাশের রেস্টুরেন্টে হৃদ ভাইয়াকে ঢুকতে দেখেছিল। আমার মনে সন্দেহ আসলো, এই জন্য কি আমার সাথে হসপিটালে আসতে চাইছিল না সে? আমাকে জানতে হবে রেস্টুরেন্টে কার সাথে দেখা করতে গিয়েছে যা আমাকে জানাতে চায় না। এটা জানার অধিকার তো আমার আছে। এখন আমি তার স্ত্রী। আমি আর দেরি করলাম না, ছুটে সেই মুহূর্তে রেস্টুরেন্টে চলে আসলাম। দেখতে পেলাম একটা টেবিলে নূরাপু আর হৃদ ভাইয়া মুখোমুখি বসে আছে। নূরাপুর চোখে পানি, হাত জোর করে কিছু একটা বলছে হৃদ ভাইয়াকে। আমি শোনার জন্য সামনে আগালাম। তারপর যা শুনলাম সেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। নূরাপু বলছে, ফুলকে তুই ভুলে যা হৃদ। একটা সময় তো আমাকে তুই ভালোবেসেছিলি। নিজের মনকে শক্ত করে আমাকে ভুলে ফুলকে ভালোবাসতে পেরেছিলি। এবারও পারবি। একবার যখন পেরেছিস, তাছাড়া তোদের বিয়েটার কথা তো আমি ছাড়া কেউ জানে না। আমি তোকে কথা দিচ্ছি, কাউকেও বলবো না। তুইও আমাকে কথা দে ফুলকে ভুলে যাবি। ফুল বাচ্চা মেয়ে, আমার মনে হয় না ও তোকে ভালোবাসে। হৃদ ভাইয়া রাগী দৃষ্টিতে তাকিয়ে বলছে, তুই আমাকে অনেক কাঁদিয়েছিস, এখন এসব বলতে ডেকেছিস আমায়? মেঘ তো তোকে ভালোবাসে, তাহলে ওকে বোঝাতে পারছিস না কেন ব্যাপারটা? তোকে তো বললাম মেঘ কি বলেছে। হৃদ ভাইয়া অনেকক্ষণ সময় নিয়ে ভেবে বলল, ঠিক আছে এখন যা, আমি ভেবে দেখব। কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। এটুকু শুনে আমার চোখে পানি চলে আসলো। আর এক মুহূর্ত এখানে আমি দাঁড়াতে পারছি না। এসব পারবো না দেখতে আমি। এত বড় ধোকা। আমি চলে আসলাম রেস্টুরেন্ট থেকে। সারাদিন হৃদ ভাই আমার সামনে আসেনি। খুব কষ্ট হচ্ছে আমার মনকে ভাবাচ্ছেও। হৃদ ভাই আপুকে ভালোবাসতো, আর এখন ছি, আমি ভাবতে পারছি না। এতদিন ভেবে এসেছি মেঘ স্যার আর আপু দুজন দুজনকে ভালোবাসতো, কিন্তু আজ এটা আমি কি শুনলাম? খুব কান্না পাচ্ছে আমার। কাঁদতে কাঁদতে বালিশে মুখ গুজে ঘুমিয়ে পড়েছিলাম রাতে। ঘুমের ঘোরে কারো শরীরে গরম স্পর্শ অনুভব করলাম। চোখ মেলে মাথাটা উঁচু করে দেখলাম হৃদ ভাইয়া আমাকে বুকে জড়িয়ে শুয়ে আছে, চোখ দুটো খোলা। আমি জেগে আছি বুঝতে পেরে উল্টো ঘুরে আমার বুকে নিজের মুখ গুজলো। মাথাটা উঁচু করে আমার মুখের কাছে এনে নাকে নাক ঘেঁষে পড়ল, সরি ফুল, আজ একটা ঝামেলার মধ্যে ছিলাম, তাই তোর কাছে আসতে পারিনি। তবে আর কখনো তোর চোখের আড়াল হব না, দেখিস। আমি আর কিছু বলতে না দিয়ে এক ধাক্কায় আমার উপর থেকে হৃদ ভাইয়াকে সরিয়ে দিলাম। কষ্টের আগে ঘৃণায় দাঁত শক্ত করে বললাম,
রাতের ভালোবাসা আমাকে দেখাতে আসবে না, চলে যাও এখান থেকে। হৃদ ভাইয়া বুঝলো আমি হয়তো রেগে আছি। সারাদিন একটা কল দিয়ে খোঁজ নিলে হয়তো এই রাগটা দেখাতাম না। তাই এগিয়ে এসে আমার পাশে বসে হাতটা শক্ত করে ধরে বলল, আমার ভুল হয়েছে, প্লিজ ক্ষমা করে দে। এই যে কান ধরছি আমি নিজের। আমি রাগী দৃষ্টিতে তাকালাম। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, বেরিয়ে যাও আমার রুম থেকে, একটা ধোঁকাবাজ, মিথ্যাবাদী আর দুশ্চরিত্র। আমার ভাবতে অবাক লাগছে, নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না আমার। আপু আর তুমি, ছি, আজ রেস্টুরেন্টে কি কথা হচ্ছিল আপুর সাথে তোমার? সব শুনেছি আমি। হৃদ ভাই আমার দিকে তাকিয়ে পড়লো, দাঁড়িয়ে আমার দু হাতে হাত রেখে বলল, তুই সব শুনেছিস ফুল? ভালো হয়েছে শুনেছিস। আমি বুঝতে পারছিলাম না সব কিছু কীভাবে বললো। আমি ঠেলে সরিয়ে দিয়ে বললাম, এসব নতুন নাটক অন্য কারোর সাথে করো, আমি আর তোমাকে বিশ্বাস করব না। কথাগুলো আমি চিৎকার করে বলছিলাম দেখে বাড়িকে ঘুম থেকে উঠে যাবে বুঝতে পেরে আর কোনো কথা না বলে হৃদ ভাইয়া চলে গেল। আমি আমার রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। দরজার ওপাশ থেকে হৃদ ভাইয়া বলল, শুনলাম। আমি বুঝতে পারছি না তুই এমন কেন করছিস। তুই কি সব শুনেছিলি? সব কথা শুনলে এমন বিহেভ কেন করছিস? আর কিছু শোনার দরকার নেই আমার, তুমি যা বলবে সবই নাটক। আমার বুঝে নেওয়া হয়ে গেছে তোমাকে। হৃদ ভাইয়া সারা রাত আমার রুমের সামনে বসে রয়েছে। দরজায় পিঠ ঠেকিয়ে বসে ওপাশ থেকে আমার নাম ধরে ডেকেছে। আমাকে অনেকবার বলেছে একবার তাকে শুনতে, আমি শুনিনি। এপাশ থেকে কোনো শব্দ না করে আমিও দরজায় পিঠ ঠেকিয়ে বসে আছি, মুখ টিপে কাঁদছি। খুব কষ্ট হচ্ছে আমার। এতটা নিখুঁতভাবে অভিনয় করতে পারলো আমার সাথে। আপুকে ভালোবাসতো, আপুর জন্য অনেক কেঁদেছে। এই কথাগুলো যেন মনে পড়লে আমার বুকের ভেতরটা ব্যথায় চিনচিন করছে। আপুকে বলছে আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। এতটা ভালোবাসে আপুকে যে আপুর কথায় আমাকে ভুলে যাবে। সকাল হয়েছে, মায়ের কণ্ঠ শুনতে পেলাম। আমার রুমের সামনে বসে আমাকে ডাকতে ডাকতে হৃদ ভাইয়া ওখানে ঘুমিয়ে পড়েছে। মা জানতে চাচ্ছে হৃদ ভাইয়ের কাছে এখানে বসে কি করছে, চোখ মুখ ফুলে আছে এটাও বলছে মা। আমি উঠে দরজাটা খুলে দিলাম। হৃদ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখতে পেলাম চোখ দুটো ফুলে লাল বর্ণ হয়ে আছে। আমি মাকে বললাম, ঘুম থেকে মাত্র উঠেছে, তাই হয়তো চোখ মুখের এই অবস্থা। ওদিকে খেয়াল দিও না। যে ছেলেটা আমাকে পছন্দ করে বাবা মাকে পাঠিয়েছিল তার খবর কি? তাকে বলো যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে করে নিয়ে যেতে। এ বাড়িতে আমার আর এক মুহূর্তও ভালো লাগছে না। আমি কলেজের হোস্টেলে চলে যাচ্ছি। যখন বিয়ের দিনক্ষণ ঠিক হবে আমাকে জানিয়ে দিও, চলে আসবো। কথাগুলো বলেই দরজাটা আমি ভেতর থেকে আবার বন্ধ করে দিলাম। মায়ের মনে সন্দেহ জাগলো। হৃদ ভাইয়াকে কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই হৃদ ভাইয়া নিজের রুমে চলে গেল। নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিলাম আমি। মিনি নিশিকে সব বলে রাখলাম, ওদের সাথে আজ থেকে হোস্টেলে থাকবো আমি। হৃদ ভাইয়ের ক্লাস চলছে। প্রিয়া ঠিক সামনের বেঞ্চটাতে বসেছে। পাশ থেকে প্রিয়ার গ্যাংয়ের মধ্যে একজন বলল, আজ প্রিয়ার জন্মদিন। যদি হৃদ ভাইয়া অনুমতি দেয় তাহলে আজ ক্লাসটা না করে ওরা সেলিব্রেট করবে। হৃদ ভাইয়া মাথা নাড়িয়ে ওদের সেলিব্রেট করতে বলে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে লাগলো। প্রিয়া হৃদ ভাইয়ের হাতটা ধরে বসলো। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসে হই হুল্লোড় শুরু হয়ে গেল। মিউজিক বাজলে প্রত্যেকে কাউকে নিয়ে ডান্স করতে লাগলো। মিনি নিশিও জয়েন করলো এই সেলিব্রেটে। আমি লাস্ট বেঞ্চে বসে খেয়াল করলাম প্রিয়া হৃদ ভাইয়াকে টেনে টেনে ডান্স করার চেষ্টা করছে। নিজের কোমরে হৃদ ভাইয়ার হাত গুজে দিচ্ছে। হৃদ ভাইয়া ছেড়ে দেওয়ার পরও জোর করে হৃদ ভাইয়াকে জড়িয়ে কাছে ঘেঁচতে চাইছে। আমার প্রচন্ড রাগ হচ্ছে। একমাত্র আমি এখানে বসে সবটা দেখছি, নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি না এসব। উঠে এসে মিউজিক অফ করে দিলাম। সকলে ডান্স করতে করতে থেমে গেল। প্রিয়া এখনও হৃদ ভাইয়াকে শক্ত করে ধরে আছে। এগিয়ে এসে প্রিয়াকে আমি এক ধাক্কায় নিচে ফেলে দিলাম। আঙুল উঁচিয়ে চিৎকার করে বললাম প্রিয়াকে, স্যারকে স্যারের চোখে দেখো, ভদ্রতা সাপেক্ষে দূরত্ব বজায় রাখো। তোমার জন্মদিন, বন্ধুদের নিয়ে এনজয় করো। ওনাকে কেন টানছো? উনি কি তোমার ফ্রেন্ড না বিএফ হয় যে ওনাকে নিয়ে তোমার ডান্স করতে হবে? আমি চুপ হলে প্রিয়া উঠে এসে খুব জোরে আমাকে একটা চড় মারলো। আমি গালে হাত রাখলাম। প্রিয়া বলল, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার? এই হসপিটালটা আমার বাবার। এখানে আমি যা ইচ্ছা তাই করব। দরকার পড়লে হৃদ স্যারকে বিয়ে করব। আজ আমার জন্মদিন আর তুই আমাকে ধাক্কা দিলি? তুই জানিস আজ পর্যন্ত কেউ আমাকে একটা টোকাও দেয়নি। নূর ভাবির বোন বলে এতদিন দয়া করেছে এই মেঘ ভাইয়া তোকে, তবে আর না আমাকে ধাক্কা দেওয়া। প্রিয়া চৌধুরীকে এবার আমি শিওর মেঘ ভাইয়া আর তোকে ক্ষমা করবে না। আজই হবে এই হসপিটালে তোর শেষ দিন। তুই অপেক্ষা কর শুধু। আমি আমার গাল থেকে হাত নামালাম। হৃদ ভাই আমার গালে প্রিয়ার হাতে ছাপ দেখতে পেল আর রেগে গিয়ে ঘুরে প্রিয়ার গালে একটা কষিয়ে চড় মারলো। চিৎকার করে বলল, তোমার সাহস তো কম না। আমার সামনে তুমি ফুলের গায়ে হাত তুলেছ।
তোমাকে ছোটবেলা থেকে শাসন করা হয়নি, যার জন্য এসব করছো। অহংকারী হয়েছো। তুমি কি বলবে? আমি নিজে তোমাকে মেঘের কাছে নিয়ে যাচ্ছি, চলো। হৃদ ভাইয়া এক হাতে শক্ত করে প্রিয়ার হাতটা ধরলো আর আমার দিকে তাকিয়ে বলল, প্লিজ এখন একটাবারের জন্য আমার সঙ্গে আয়। বলে প্রিয়াকে নিয়ে মেঘ স্যারের চেম্বারের দিকে গেল। আমিও আসলাম পেছনে। প্রিয়াকে যেভাবে টেনে নিয়ে যাচ্ছে, হসপিটালের সকলে হৃদ ভাইয়ার দিকে তাকিয়ে আছে। হৃদ ভাইয়া আর প্রিয়া অনেকক্ষণ হয়েছে মেঘ স্যারের চেম্বারে ঢুকেছে, কিন্তু কি কথা হচ্ছে বাইরে থেকে জানা যাচ্ছে না। হসপিটালের সকল স্টাফ আর ডাক্তার নার্স মেঘ স্যারের চেম্বারের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। আপু খবর পেয়ে নিজের চেম্বার থেকে ছুটে আসলো আর ভিড় ঠেলে মেঘ স্যারের চেম্বারের ভেতরে ঢুকলো। ভেতরে কি হচ্ছে দেখার জন্য আমি একটু এগিয়ে আসলাম। আমাকে দেখে আপু দরজাটা বন্ধ করতে আসলো। হৃদ ভাইয়া আমি এসেছি বুঝতে পেরে আপুকে আটকালো আর আমাকে ভেতরে আসতে বলল। আমি ভেতরে আসলে আমার হাতটা ধরে আপু আর মেঘ স্যারকে উদ্দেশ্য করে বলল, ফুলকে আমি বিয়ে করেছি ছাড়ার জন্য না, হারিয়ে ফেলার ভয়ে। আমি একবার নিজের ভালোবাসাকে হারিয়েছি, সে যাকে ভালোবাসে তার হাতে তুলে দিয়েছে। এখন আমার মনে শুধুই ফুল। ফুলের ক্যারিয়ারের কথা ভেবে বলেছিলাম ভেবে দেখব, কিন্তু আমি একটা দিনও ওর থেকে দূরে থাকতে পারিনি। ওকে ছাড়া থাকা আমার জন্য খুব কষ্টের। ফ্রেন্ড হিসেবে একবার আমি নিজের দায়িত্ব পালন করেছি, তোদের হাসি মুখে বিয়ে দিয়েছি। কিন্তু মেঘ, তোর এই বদমেজাজি আর অহংকারী বোনের শখ পালন করতে নূরকে দিয়ে আমার কাছে এমন কোনো আবদার পাঠাস না যেটা আমি করতে পারবো না। কারণ আমার দুর্বলতা এখন শুধুই আমার স্ত্রী ফুলের প্রতি। নূরের আবদারের চেয়ে ফুলের একটুখানি হাসির মূল্য আমার কাছে অনেক বেশি। তোদের যা করার করতে পারিস, ফুলকে আমি ছাড়বো না। সবাইকে জানিয়ে আবার ওকে আমি বিয়ে করব। কথাটা বলে হৃদ ভাই আমার হাত ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। এতক্ষণে আমি সবটা বুঝতে পারলাম। এত ভালোবাসে মানুষটা আমাকে, এত চায় আমায়, আর আমি কিনা কত কষ্ট দিলাম। কাল রাতে একটু ছুতেও দিলাম না। সারা রাত আমার রুমের বাইরে বসেছিল। কেন করলাম এমনটা আমি? কেন একবার শুনলাম না কি বলতে চাচ্ছিল? আমাকে কথা বলতে হবে, ক্ষমা চাইতে হবে, বলতে হবে আমিও কষ্ট পেয়েছি, আমিও তোমাকে ভালোবাসি হৃদ। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছুটে হৃদের চেম্বারে আসলাম। ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলাম। শব্দ পেয়ে মাথাটা তুলল হৃদ। আমাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লো। আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম। হৃদ কেঁদে উঠে বলল, আমাকে তুই ক্ষমা করে দে, আমার জন্য তোকে প্রিয়ার চর খেতে হলো। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি কেন ক্ষমা চেয়েছো? সব দোষ আমার। আমি তোমার কোনো কথা শুনিনি। আমি ভুল করেছি। খুব কষ্ট হচ্ছে আমার। প্লিজ আমায় জড়িয়ে ধরো। হৃদ আমাকে জড়িয়ে ধরলে বাইরে থেকে চিৎকারের আওয়াজ আসলো। নূর আপু আর মেঘ স্যারের কণ্ঠস্বর। হৃদ ভাই আর আমি দুজনের মুখের দিকে তাকালাম। ভাবলাম কি হলো বাইরে। চেম্বারের দরজা খুলতেই দেখতে পেলাম সবাই ছুটে বাইরের দিকে যাচ্ছে। হৃদ ভাই আর আমি ব্যাপারটা বুঝে বাইরে আসলাম। হসপিটালের ছাদের উপরে এক কর্নিশে দাঁড়িয়ে চিৎকার করে বলছে প্রিয়া, আমি মরবো, আমি মরবো। হৃদ স্যারকে যদি না পাই আমি মরবো। এটা শুনে উপরে তাকিয়ে দেখতে পেলাম প্রিয়া এমনটা করছে। আমাদের দেখে প্রিয়া আমায় উদ্দেশ্য করে বলল, কি ভেবেছিস ফুল? আমি হেরে যাব? রিচার শুধু আমার। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি। এখন আমার রিচারকে চাই। যদি না পাই এখান থেকে এক ঝাঁপে নিচে এসে পড়ব। মেঘ স্যার আপুকে ধরে বলছে, প্লিজ হৃদ আর ফুলকে বোঝাও নূর, আমার বোনটার কিছু হলে তোমায় আমি ক্ষমা করব না। আমি ভাবতে বাধ্য হব তোমার সাথে সংসার করার কথা। হৃদ ভাইয়া ভিড়ের মাঝ থেকে প্রিয়ার দিকে তাকিয়ে আছে আর চিৎকার করে বলছে, এসব নাটক বন্ধ করো তুমি। এতই যদি সাহস থাকে দাও ঝাঁপ, মুখে কেন বলছো? আপু হৃদ ভাইয়াকে টেনে ধরে বলল, এভাবে বলিস না তুই হৃদ। প্রিয়া অনেক জেদি মেয়ে, জেদের বসে যা ইচ্ছা করে ফেলতে পারে। আপু হৃদ ভাইয়াকে কথাটা বলে আমার হাত ধরে এক সাইডে নিয়ে আসলো। আমার কাছে হাত জোর করে বলল, ফুল, আমি বোন হয়ে তোর কাছে ভিক্ষা যাচ্ছি, তুই আমাকে একটু সাহায্য কর। খুব ভালোবাসি মেঘকে আমি। প্রিয়ার কিছু হয়ে গেলে মেঘ আমার সাথে সংসার করবে না, তখন আমি মরে যাব। আমি আপুকে বললাম, এভাবে কেন বলছো আপু? এতে আমি কি করতে পারি? হৃদ তোকে ভালোবাসে, তুই তো বাসিস না। তোর জায়গায় যদি আমি হতাম তাহলে আমার বোনের জন্য, একটা মেয়ের জীবন বাঁচানোর জন্য এইটুকু আমি করতাম। হৃদ এক সময় আমাকে ভালোবেসেছিল, কিন্তু ও ভুলতে পেরেছে যখন ওর মনে তুই এসেছিস। ও আবার পারবে তোকে ভুলতে। একবার যখন পেরেছে দ্বিতীয়বার নিশ্চয়ই পারবে। তুই হৃদকে বল প্রিয়াকে ভালোবাসতে, বিয়ে করতে। হৃদকে বল তুই অন্য কাউকে ভালোবাসিস। প্লিজ ফুল, এমন কিছু কর যেন হৃদ রেগে গিয়ে এই মুহূর্তে প্রিয়াকে বিয়ের জন্য হ্যাঁ বলে। আমি নিশ্চুপ হয়ে রইলাম। আমাকে আপু ঝাঁকিয়ে বলল, একটা মেয়ের জীবনের প্রশ্ন ফুল। আমার বোন হয়ে তুই কারো আত্মহত্যার কারণ হতে পারিস না।
আমি ভেবে দেখলাম আপুকে তো হৃদ ভাই একটা সময় ভালোবেসেছিল। আপুর সুখের জন্য মেক্সারের মতো এত ধনী একজনের সাথে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে, অনেক অপমানিত হয়েছে আপুর সুখের জন্য। আর আজ আপুর সংসার বাঁচাতে হৃদ ভাইয়ের এত পরিশ্রম আমি বৃথা হতে দেব? আপুকে আমি বললাম, বেশ, তোমার খুশির জন্য প্রিয়াকে হৃদ ভাইয়া বিয়ে করবে। আমার কোনো দাবি নেই হৃদ ভাইয়ার প্রতি। হৃদ ভাইয়া আজ থেকে শুধু প্রিয়ার। আপু আমার কাছে জানতে চাইলো, তুই হৃদকে ভালোবাসিস না তো? যদি ভালোবেসে থাকিস তাহলে আমি তোকে জোর করব না। আমি মাথা নাড়িয়ে আপুর কাঁধে হাত রেখে বললাম, না আপু, আমি হৃদ ভাইয়াকে কখনো ভালোবাসিনি। তুমি আমার কথা ভেবো না, প্রিয়াকে সামলাও। আমি একটু আসছি। আমি বাড়িতে ফোন করে কাকিমণির কাছ থেকে সেই ছেলেটার ফোন নাম্বার নিলাম যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার একটা ফোনে ছেলেটা ছুটে এলো হসপিটালের সামনে। তার নাম সায়ান। আমি সায়ানকে বললাম সবটা। সায়ান প্রিয়া আর মিক্সারির কাজিন, সে জানে প্রিয়া কেমন, তাই আমার সাথে অভিনয়ের জন্য হ্যাঁ বলে দিল। আমরা দুজন হাতে হাত ধরে ভিড়ের মধ্যে আসলাম। হৃদ ভাইয়াকে দেখিয়ে হেসে উঠে সবাইকে উদ্দেশ্য করে বললাম, প্রিয়াকে হৃদ ভাইয়া বিয়ে করবে কিনা জানি না, তবে তোমরা সবাই আমার বিয়েতে এসো, এর সাথে আমার বিয়ে হবে। হৃদ ভাইয়া আমাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। আমাকে বলল, এসব কি করছিস তুই? সায়ানকে আমি আপুর বিয়েতে দেখেই পছন্দ করে নিয়েছিলাম, আর ওকে আমি বিয়ে করব, ভালোবাসি ওকে। কথাটা শুনে হৃদ ভাইয়া নিশ্চুপ হয়ে রইল। মনে হচ্ছিল জীবনে আরও একবার ভালোবাসায় এমনভাবে ঠকবে কখনো ভাবিনি। কোনো কিছু না বলে ওখান থেকে চলে গেল হৃদ ভাইয়া। আমি ওপরে তাকিয়ে বললাম, হৃদ ভাইয়া তোমার প্রিয়া তোমাকে বিয়ে করবে, নিচে নেমে এসো। প্রিয়া বলল, ঠিক আছে, তুমি যখন বলছো তখন নামছি। আজই বিয়ের দিন ঠিক করতে ভাইয়া যাবে তোমাদের বাড়িতে। মেক্সার বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো। নেবে আয় বোন। প্রিয়া নিচে নেমে আসলে মেক্সার আপুকে ধন্যবাদ জানালো। আপু আমাকে জড়িয়ে ধরে বলল, আমার বোন হিসেবে তোর প্রতি গর্ববোধ হচ্ছে আজ। আমি সায়ানকে ধন্যবাদ জানালাম অভিনয় করার জন্য। প্রিয়া যে নাটক করছিল তা আমি বুঝি, তবুও জেদের বসে যদি কিছু করে বসতো তাহলে মিক্সারের আপুর সম্পর্কটা নষ্ট হতো, যা আমি চাই না। এবার আমি পুরো হসপিটালে খুঁজে চলেছি হৃদ ভাইয়াকে, কিন্তু পাচ্ছি না কোথাও। আমাকে যে হৃদ ভাইয়াকে বলতে হবে আমি তাকে ঠকাচ্ছি না। হৃদ ভাই আমাকে ভুল বুঝলো, ভাবলো আমি তাকে ঠকাচ্ছি, কিন্তু আমি যদি এমনটা না করতাম তাহলে পরিস্থিতি সামলাতে পারতাম না। আপু আর মিক্সারের সংসারটা ভেঙে যেত। আমি অনেক খুঁজলাম হৃদ ভাইয়াকে, কিন্তু কোথাও পেলাম না। আমি কখনো এমনটা করতেই পারি না। কেন বুঝলো না হৃদ ভাইয়া আমাকে? এখন আমি কোথায় খুঁজবো তাকে? হসপিটালের কোথাও হৃদ ভাইয়া নেই, বাড়িতে ফিরেও পেলাম না। আমার খুব কষ্ট হচ্ছে, কাউকে বোঝাতে পারছি না। এদিকে মিক্সারের আপু এসে প্রিয়ার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে গিয়েছে, সাথে সায়ানের মা বাবাকে এনে আমার আর সায়ানের বিয়ের তারিখটাও ঠিক করে গিয়েছে। এই মুহূর্তে হৃদ ভাইয়াকে আমার যে খুব প্রয়োজন। আমি যেটা ভেবে এমনটা করেছি সেটা তো তাকে শুনতে হবে। রাত অনেক হয়েছে, আমার চোখে ঘুম নেই। হৃদ ভাইয়া এখনো বাড়ি ফেরেনি, খুব টেনশন হচ্ছে আমার। আমি বিছানা ছেড়ে উঠে হৃদ ভাইয়ের রুমে আসলাম। কিছুক্ষণ অপেক্ষা করে সেখানেই ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে শুনতে পেলাম ওয়াশরুম থেকে কাতরানোর শব্দ শোনা যাচ্ছে। আমি ছুটে গিয়ে দেখলাম হৃদ ভাইয়া ওয়াশরুমে গুটিসুটি হয়ে ভেজা শরীরে বসে আছে আর শীতে কাতরাচ্ছে। তার মানে সারাদিন হৃদ ভাইয়া এখানেই বসেছিল। আমি এগিয়ে আসলাম, হৃদ ভাইয়াকে জড়িয়ে ধরে বুঝতে পারলাম গায়ে খুব জ্বর। আমার স্পর্শ পেয়ে হৃদ ভাইয়া কেঁদে উঠলো। আমাকে বলল, তুই আমাকে ভালোবাসিস না ফুল? আমি তো তোকে খুব ভালোবাসি। কে বলেছে আমি তোমায় ভালোবাসি না? তোমাকেই শুধু ভালোবেসে এসেছি সারা জীবন। আমি বুঝতে শিখেছি ধরে আমার মনে শুধু তুমি। আমার ফুলের জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছ? একটাবার আমাকে বোঝানোর সুযোগ দাও। ওঠো, রুমে চলো। হৃদ ভাইয়া মাথা ঝাঁকিয়ে বলল, না, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। প্রথমে নূর আর এখন তুই। তোকে আমি কেন বিয়ে করেছিলাম জানিস? কারণ তোকে আমি হারিয়ে ফেলতে চাইনি। নূর আর আমি দুজনকে ছোটবেলা থেকেই ভালোবেসে এসেছি। নূরের জন্য কত মাইর খেয়েছি স্কুলে, ক্লাসে। নূর যেদিন পড়া করতো না সেদিন আমি পড়া হলেও দাঁড়িয়ে ওর সাথে মাইর খেয়েছি, ওর কষ্টটা অনুভব করতে। নূর যেদিন হোমওয়ার্ক করতো না সেদিন ক্লাসে আমিও আমার অঙ্ক খাতাটা ব্যাগ থেকে বের করতাম না। কড়া রোদ্দুরে ওর সাথে কান ধরে দাঁড়িয়েছি যেন ও নিজেকে একা ফিল না করে। যখন নূর আমাকে বলতো ভালোবাসি, তখনও যা চাইতো তাই এনে দিতাম। কিন্তু যখন মেঘকে চেয়ে বসলো আমি অনেক ভেঙে পড়েছিলাম। নূর আমাকে বলেছিল মন থেকে কখনো ওভাবে ভালোবাসিনি। মেঘকে যেদিন দেখেছে সেদিন থেকে ভালোবাসার আসল মানেটা বুঝতে শিখেছে। মেঘের জীবনে একটা অন্য মেয়ে ছিল। নূর সবসময় মন মরা হয়ে থাকতো, ঠিক মতন খেত না, নিজের যত্ন নিত না, কারোর সাথে হাসি মুখে
কথাও বলতো না। আমি মেঘের কাছে গিয়ে নূরের খুশি চাইলাম। মেঘ আমাকে অনেক অপমান করেছিল। ও তো অন্য একটি মেয়েকে ভালোবাসতো। যখন আমি জানতে পারলাম মেয়েটি ভালো না, শুধুমাত্র টাকার লোভে মেয়ের সাথে রিলেশন করছে, তখন আমি সব প্রমাণ জোর করে মেঘের সামনে রাখলাম। মেঘ আমার প্রতি কৃতজ্ঞ হলো, আমাকে বন্ধু মানলো। আমি তখন মেঘ আর নূরকে এক করার চেষ্টা করলাম। ওদের একসাথে দেখা করানো, দুজনকে দুজনের জন্য যোগ্য প্রমাণ করা, সব কিছু আমি করেছি। প্রচণ্ড হতাশায় থাকতাম আমি। একদিন বাড়িতে এসে তোর এই নিরীহ মুখটা দেখলাম। আমার প্রতি তোর এত কেয়ারিং সেদিন প্রথম আমার ভালো লাগাতে পরিণত হলো। ধীরে ধীরে তোকে ভালোবাসতে চেষ্টা করলাম যেন নূরকে ভুলতে পারি। আর আজ আমি তোকে এতটা ভালোবেসে ফেলেছি যে তোকে ছাড়া গোটা দুনিয়াটা আমার কাছে শূন্য লাগে। আমি মরে যাব তোকে না পেলে ফুল। তুই যত ইচ্ছা কষ্ট দে আমায়, শুধু আমার সাথে থাক। একটু ভালোবাসা আমায় প্লিজ ফুল। কখনো বলিস না অন্য কাউকে ভালোবাসি। কথা বলতে বলতে চোখ বন্ধ হয়ে আসলো হৃদ ভাইয়ার। আমি হৃদ ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি আপুর মতন নই, তুমি আমার প্রথম ভালোবাসা আর এখন আমার স্বামী। কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমি কষ্ট দেব না। হৃদকে ধরে উঠিয়ে ভেজা কাপড় খুলে বিছানায় এনে শুয়ে দিলাম। কম্বলটা টেনে দিয়ে তোয়ালে দিয়ে মাথার চুল মুছতে লাগলাম। হৃদ ভাইয়ার শীত যেন তীব্র হতে লাগলো। এত জ্বর কি করব বুঝতে পারছি না। উঠে আমার রুম থেকে কম্বল আনতে পা বাড়াতেই হৃদ ভাইয়া পেছন থেকে আমার হাতটা ধরে বসলো। আমাকে বলল, আমায় ছেড়ে আর এক মুহূর্তের জন্য দূরে যাস না ফুল। আমি গেলাম না। কম্বলের ভেতরে এসে হৃদ ভাইয়াকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। জানতে চাইলাম, তোমার কি খুব শীত করছে হৃদ ভাইয়া? হৃদ আমাকে ঘুরিয়ে আমার উপরে এসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে গলায় নাক ডুবিয়ে বলল, আমাকে আর ভাইয়া বলিস না, নাম ধরে ডাকিস। আমি চোখ বন্ধ করে বললাম, আজ সত্যি মনে হচ্ছে আমি তোমার স্ত্রী। তুমি বিয়েটা ওভাবে না করলে এই ফিলটা আর আমার প্রতি তোমার এই পাগল করা ভালোবাসাটা আমি বুঝতাম না হৃদ। প্রচণ্ড শীতের সকাল, হৃদ ভাইয়ের কম্পিত শরীর, ঘড়িতে টিকটক শব্দ। মাথাটা ভার ভার লাগছে আমার, শরীরের দুর্বলতা জানান দিচ্ছে কোনো শক্তি নেই নড়াচড়া করবার। হৃদ ভাইয়ের মাথাটা আলতো করে আমার বাহুডোর থেকে সরাতে নিলে ঘুম ঘুম চোখে মুখটা তুলে চাইলো আমার মুখের দিকে। চোখ দুটো ছোট করে আমার গালে হাত রেখে বলল, এ কি ফুল তুই আমার কাছে? হৃদ ভাইয়া ঝট করে আমার কপালে হাত রেখে বলে উঠল, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। কাল রাতে তুই আমার কাছে কেন ঘুমিয়েছিলি? আমি হৃদ ভাইয়ের বুকে হাত রেখে উঠে বসার চেষ্টা করলাম। আমাকে টেনে তুলে পিঠে বালিশ ঠেকিয়ে কম্বলটা শরীরে টেনে দিল। আমি দু চোখে সবকিছু ঝাপসা দেখতে লাগলাম। হৃদ ভাইয়া বলে উঠল, আমাকে ঠকিয়ে আমার ভালোবাসাকে অপমান করে আবার আমার কাছে আসার মানে কি হয় তোর? আমি ভাবলাম, এটা কি বলছে হৃদ ভাইয়া? মুখের দিকে তাকিয়ে মুখটা মলিন করে বললাম, এসব তুমি কি বলছো হৃদ? কাল রাতে তুমি আমায় ভালোবাসলে, আদর করলে, তোমার কি মনে নেই? হৃদ ভাই আমার দু কাঁধে হাত শক্ত করে রেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোকে আদর করেছি? কই মনে নেই আমার। আর যদি করেও থাকি জ্বরের ঘরে করেছি। কিন্তু তুই যেটা করেছিস সজ্ঞানে, আমি তোকে তার জন্য কখনো ক্ষমা করতে পারবো না। কষ্ট দিয়েছিস আমায়। তোরা দুই বোন একদম এক। ভালোবাসা তোদের কাছে শুধুই খেলা। তোকে তো আমি ভিন্ন ভেবেছিলাম ফুল। তাহলে এমনটা কেন করলি আমার সাথে? ভরা হসপিটালের সকলের সামনে বলে ফেললি ওই ছেলেটাকে তুই ভালোবাসিস, ছেলেটাকে বিয়ে করবি। আর আমাদের বিয়েটা, ওটার কথা তোর তখন মনে ছিল না? রাতে কেন আসলি আমার কাছে? আমি কিছুতেই কাল রাতে তোকে কাছে টানতাম না যদি আমি সুস্থ থাকতাম। আমি হৃদের হাতটা টেনে ধরলাম। অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, এভাবে বলছো কেন আমায়? কষ্ট দিচ্ছ আমায়? এই তুমি আমায় ভালোবাসো? দেখছো জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে, তারপরও এমনভাবে কথা বলছো আমার সাথে? জ্বরে তোর গা পুড়লে আমি কি করব? তোকে তো আমি বলিনি শরীরে জ্বর বাঁধাতে। হৃদ, তুমি কিন্তু অনেক বলছো। এবার কিন্তু সত্যি এই রুম থেকে চলে যাব আমি, আর কখনো আসবো না তোমার কাছে। হৃদ ভাইয়া গম্ভীরভাবে মুখ করে পড়ে আছে। বাইরে থেকে মা আর কাকিমণি ফুল বলে চিৎকার করে চলেছে। কিছুক্ষণ ডাকাডাকি করে হৃদের রুমের দরজার কাছে এসে কাকিমণি বলে উঠল, হৃদ, দরজা খোল। সকাল থেকে ফুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়িতে কোথাও নেই, আমাদের টেনশন হচ্ছে খুব। কথাটা শুনতেই হৃদ উঠে গিয়ে দরজাটা খুলে দিল। কাকিমণি হৃদকে আমার কথা বলতে বলতে রুমের মধ্যে তাকিয়ে দেখলো হৃদের বিছানায় আমি। কাকিমণি ভেতরে আসতেই আমি কম্বলটা শরীরে ভালোভাবে টেনে জড়িয়ে নিলাম। হৃদ কড়া শব্দে উল্টো দিকে মুখ ঘুরিয়ে বলল, ওকে এখান থেকে নিয়ে যাও মা, আর কখনো যেন ও আমার সামনে না আসে।
কথাটা বলে হৃদ রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। কাকিমণি আটকালো হৃদকে। মাকে এগিয়ে আসতে দেখে রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ করে আমার কাছে আসলো। আমাকে জিজ্ঞেস করলো, এটা তোরা কি করেছিস ফুল? তোদের দুজনের বিয়ে ঠিক, তারপরেও তোরা নিজেরা ছি। হৃদ কিছু বলতে নিলে কাকিমণি হৃদকে কষিয়ে একটা চর বসিয়ে দিল। কড়া শব্দে বলল, লজ্জা করে না তোর? মেয়েটার সাথে সারা রাত কাটিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলছিস আর কখনো তোর সামনে যেন না আসে। আমি কাকিমণির কথাটা শুনে কেঁদে উঠলাম। কাকিমণি এগিয়ে এসে আমায় ধরে দেখলো গায়ে খুব জ্বর, তাই নরম গলায় বলল, আমার ভাবতে কষ্ট হচ্ছে হৃদ আমার সন্তান, কিন্তু ফুল তুই, তোর মা জানলে কতটা কষ্ট পাবে বুঝতে পারছিস? হৃদ এগিয়ে এসে কাকিমণিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, মা বিশ্বাস করো, আমি সত্যি এমন কিছু করতে চাইনি। ফুলই এসেছিল রাতে আমার কাছে। আমার তো জ্বরে কোনো হুঁশ ছিল না। যদি তোমার কাছে এটা অসম্মানের লাগে তাহলে বলবো, ফুল আমার স্ত্রী, আমি ওকে বিয়ে করেছি, তাই এটা নিয়ে তুমি খারাপ কিছু ভাবতে পারো না। কাকিমণি একবার হৃদ আর একবার আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার অবাক লাগছে তোর কথা শুনে। তোরা বিয়েও করেছিস, এত বড় একটা সিদ্ধান্ত নিজেদের মধ্যে নিয়ে নিলি। আমরা কি কিচ্ছু না? আমাদের একটাবার জানানোর প্রয়োজন বোধ করলি না? এমন সময় মা এসে দরজার কাছে দাঁড়িয়ে হৃদকে আর কাকিমণিকে ডাকতে লাগলো। কাকিমণি কিছু একটা ভেবে হৃদকে কড়া শব্দে বলল আমাকে নিয়ে জানালা দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে, আমায় নিয়ে রুমে রেখে আসতে। হৃদ না চাইতেও কাকিমণির কথায় বাধ্য হয়ে আমাকে কোলে করে রুম থেকে নিয়ে আসলো। আমাকে বিছানায় শুইয়ে দিয়ে চলে যেতে নিলে আমি হাতটা টেনে ধরে বললাম, এই তোমার ভালোবাসা? এই ভালোবাসাটা হারানোর ভয়ে কাঁদছিলে কাল তুমি? হৃদ ভাইয়ার চোখে রাগ স্পষ্ট। চোখের চাহনি দেখে আমি ভয়ে হাতটা ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে হৃদ ভাইয়া মুখটা ঘুরিয়ে চলে গেল আমার রুম থেকে। কিছুক্ষণ পর মা আসলো আমার রুমে। আমাকে দেখে জানতে চাইলো আমি কোথায় ছিলাম। আমি লেপের মধ্যে থেকে শুধু মুখটা বের করে দিয়ে কাঁপতে কাঁপতে বললাম ওয়াশরুমে ছিলাম। মা কপালে হাত রেখে বুঝলো আমার গায়ে খুব জ্বর, তাই আর কিছু বললো না। সারাদিন রুমে থেকে সন্ধ্যার দিকে জ্বর খানিকটা কমেছে অনুভব করলাম। আপু ফোন করে বলেছে আপুর বাড়িতে নিউ ইয়ার পার্টি, রাতে অনেক মজা হবে, সায়ানও আসবে। আমাকে তো আসতেই হবে, আমি না বলে দিয়েছি। একে তো হৃদ ভাইয়া রেগে আছে আমার উপর, ওর রাগ না ভাঙিয়ে পার্টিতে গিয়েছি শুনতে পারলে আরও রেগে যাবে। আমি বসে বসে ভাবছি কিভাবে হৃদ ভাইয়ার রাগ ভাঙানো যায়। এত ভালোবাসে আমায়, অথচ রাগ করলে সেটা স্বীকার করতে চায় না। রাত 11টা ছুঁই। মিনির ফোন আসলো। মিনি আমাকে বলল পার্টিতে নাকি হৃদ ভাইয়া গিয়েছে আর প্রিয়ার সাথে ডান্সও করছে। আমার প্রচণ্ড রকমের রাগ হচ্ছে এখন। যার কষ্ট হবে বলে আমি পার্টিতে গেলাম না, সে প্রিয়ার সাথে পার্টিতে গিয়ে ডান্স করছে। আমি রুম থেকে বেরিয়ে রান্নাঘরে সোজা ঢুকলাম। মেজাজ এতটাই খারাপ থেকে সব সবজি বের করে আপন মনে কেটে চলেছি। কাকিমণি রান্নাঘরে এসে এটা দেখে আমার কাছে জানতে চাইল, ফুল এভাবে সবজি কাটছিস কেন? আমি অন্যমনস্ক হয়ে ফিরে তাকাতে আমার হাতটা একটুখানি কেটে গেল। কাকিমণি আমার হাতে হলুদ লাগিয়ে দিয়ে বলল, কি হয়েছে ফুল, তুই এমন পাগলামি কেন করছিস? আমি অসহায় দৃষ্টিতে কাকিমণির দিকে তাকিয়ে বললাম, তোমার ছেলে আমাকে হুট করে বিয়ে করেছে। বিয়ের আগের মুহূর্ত অব্দি আমাকেও বলেনি বিয়ে করবে। হঠাৎ এসেই ভালোবাসি বলেছে। কখনো বুঝতে দেয়নি আমার প্রতি আগে কোনো অনুভূতি ছিল। কাল সারাটা রাত ভালোবাসার কথা বলেছে, আমাকে স্বপ্ন দেখিয়েছে। সকাল হতেই বলছে আমি কেন রাতে তার রুমে এসেছি। আর এখন আপুর বাসায় পার্টিতে প্রিয়ার সাথে ডান্স করছে, যার সাথে বিয়ে ঠিক হয়েছে। কোথায় ভেবেছিলাম বিয়েটা ভেঙে যাবে, কিন্তু না, তোমার ছেলে ঠিক করেই নিয়েছে আমার উপর জেদ দেখিয়ে প্রিয়াকে বিয়ে করবে। এখন তুমি তোমার ছেলের বিচার করো কাকিমণি, আমি ওর অবহেলা আর নিতে পারছি না। কাকিমণি আমাকে ঘুরিয়ে মুখের দিকে তাকিয়ে বলল, তুই কি হৃদকে খুব ভালোবাসিস ফুল? আমি মাথা কাত করে হ্যাঁ অর্থ বোঝালাম। কাকিমণি বলল, তাহলে তুই পার্টিতে যা, হৃদকে বোঝা, বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। যদি না বোঝে আমি তো আছি, কথা বলবো আমি হৃদের সাথে। কিভাবে যাব আমি? মা এত রাতে বের হতে দেবে না। তুই চুপি চুপি বের হ। তোকে খুঁজলে আমি না হয় বলে দেব তুই রুমে ঘুমাচ্ছিস, যেতে দেব না তোর রুমে। আমি সঠিক সময় বুঝে তোর মাকে হৃদ আর তোর কথা বুঝিয়ে বলবো। এখন সবটা জানলে কষ্ট পাবে তোর মা। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। রেডি হয়ে কাকিমণির সাহায্যে বাড়ি থেকে বের হলাম। আপুর বাড়িতে এসে হৃদকে খুঁজছি। মিনি আর নিশির সাথে দেখা হলো। ওরা বলল, তুই আসবি জানলে সায়ান ভাইয়া আসতো ফুল। আমার জন্য সায়ান কেন আসবে? ওরা হেসে উঠে বলল, সায়ান ভাইয়ার মতো এত সহজ সরল একটা ছেলে, যে সারা জীবন বইয়ের মাঝে মুখ গুজে রেখেছে, সে তোকে পছন্দ করে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে।
আর তোর জন্য পার্টিতে আসতে পারবে না। সায়ান আসুক বা না আসুক তাতে আমার কি? হৃদ আমার স্বামী, ওর জন্য এসেছে এই পার্টিতে আমি। কোথায় হৃদ? তোরা দেখেছিস ওকে? মেঘ ভাইয়া আর প্রিয়ার সাথে উপরে যেতে দেখেছি। আমি তাকিয়ে দেখতে পেলাম মেক্সার সিঁড়ি থেকে নামছে, সাথে হৃদ আর প্রিয়া নেই। ওদের সামনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমি ছুটে মা সিঁড়িতে গিয়ে মেক্সারের সামনে দাঁড়িয়ে পড়লাম। হৃদ কোথায় স্যার? মেক্সার যেন আমার কথা এড়ানোর চেষ্টা করলো, আমাকে বলল, এ কি ফুল তুমি? নূর তো এমার্জেন্সি কারণে হসপিটালে আছে, তুমি এনজয় করো পার্টিতে। মেক্সারের কথায় কোনো প্রতি উত্তর না দিয়ে আমি উপরে উঠতে লাগলাম। মেক্সার আমাকে আটকানোর চেষ্টা করলো। আমার মনে সন্দেহ জাগলো। ছুটে ওপরে আসলাম আর সবগুলো রুমে হৃদ আর প্রিয়াকে খুঁজতে লাগলাম। একটা রুমের দরজার সামনে এসে ভেতর থেকে হৃদের কণ্ঠ শুনতে পেলাম। হৃদ বলছে, ফুল অনেক খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ফুল। আর যাই হোক, তুমি ফুলের থেকে ভালো। এটুকু শুনতে আমার কাঁধে মেক্সারের হাত পড়লো। মেক্সার হেসে উঠে বলল, শুনে নিয়েছো এবার হৃদ তোমাকে কতটা অপছন্দ করে, তোমাকে অন্যের সামনে খারাপ বলে, এরপরও হৃদের কাছে যাবে? হৃদ তো চায় এখন প্রিয়ার সাথে সময় কাটাতে, তাই বলছি ওদেরকে ওদের মতো থাকতে দাও, সামনে ওদের বিয়ে। এমন সময় ভেতর থেকে প্রিয়ার কণ্ঠ শুনতে পেলাম। প্রিয়া বলে উঠল, ঠিক বলছো হৃদ, ফুল নষ্ট হয়ে গেছে। নূর ভাবি বলল তো ফুল পার্টির জন্য বাড়ি থেকে বের হয়েছে, অথচ দেখো পার্টিতে সবাই আছে, শুধু ফুল নেই। তোমাকে বললে তো বিশ্বাস করো না, এসে দেখলে তো ফুল নেই পার্টির কোথাও। ফুল সায়ানের সাথে পার্টি করছে হোটেলে। যদি জানতাম কোন হোটেলে তোমাকে বলতে পারতাম, নিজে গিয়ে দেখে আসতে। এটুকু শুনে আমি রুমের দরজাটা খুব জোরে ধাক্কা দিয়ে খুলে ফেললাম। তাকিয়ে দেখলাম প্রিয়া হৃদের খুব কাছে, শার্টের কলারটা মুঠোয় টেনে নিয়ে ওর মুখের খুব কাছে মুখটা রেখে আছে। আমি এই দৃশ্য দেখে এগিয়ে এসে প্রিয়াকে টেনে এনে কষিয়ে একটা চড় মারলাম। প্রিয়া ছিটকে পড়তে লাগলে মেক্সার প্রিয়াকে ধরে বসলো। প্রিয়া গালে হাত দিয়ে কেঁদে উঠে মেক্সারকে বলল, ভাইয়া, আমি বলছিলাম হৃদের সাথে একটু একা সময় কাটাতে চাই। নতুন বছর একান্তে হৃদের মুখ দেখে শুরু করতে চাই। তাহলে তুমি থাকতে ফুল কিভাবে এখানে আসতে পারলো? মেক্সার ঘুরে এসে বলল, তোমার সাহস হয় কি করে আমার বোনের গায়ে হাত তোলার? আমাকে মারবার জন্য হাত উঁচু করলে আমি হাতটা ধরে বসলাম। মেক্সারের চোখের দিকে তাকিয়ে বললাম, আপনাকে যে সম্মানটুকু করতাম তা আপনার বোনের জন্য এসব নোংরা কাজ করে শেষ করে দিয়েছেন স্যার। আমি এটাও ভুলে যেতে বাধ্য হব আপনি আমার বোনের স্বামী। যা পারেন আপনি করেন, আমি হৃদকে ছাড়বো না। হৃদ বললেও না। আপুর জন্য হৃদ অনেক কষ্ট পেয়েছে, এটা শোনার পর হৃদকে আমি আরও কষ্ট পেতে দেব? কিছুতেই না। হৃদ আমার স্বামী আর আমারই থাকবে সারা জীবন। আপনার বোনের আবদার পূরণ না করে আপনার বোনকে কিভাবে সঠিক পথে আনবেন সেটা ভাবুন। কথাটা বলে হৃদের দিকে ঘুরে তাকালাম। চোখ মুখ ছোট করে এদিকে ওদিকে তাকাচ্ছে হৃদ। আমি কাছে এসে ওর মুখটা ধরে বুঝতে পারলাম মদের গন্ধ বের হচ্ছে মুখ থেকে। আমি বললাম, হৃদ তুমি মদ খেয়েছো? হৃদ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে হেসে উঠল। আমি হৃদের হাতটা আমার কাঁধে বাঁধিয়ে বললাম, বাড়িতে চলো হৃদ। পাশ থেকে প্রিয়া কেঁদে উঠে বলল, ভাইয়া, কিছুক্ষণ পরে 12টা বাজবে। আমার হৃদকে চাই। হৃদের মুখ দেখে আমি নতুন বছর শুরু করব। আর হৃদও আমাকেই দেখবে। প্লিজ ভাইয়া, কিছু একটা করো। প্রিয়ার বায়না শুনে মেক্সার হাত জোর করে আমাকে বলল, প্লিজ ফুল, আমি কোনো অশান্তি চাই না, তোমার কাছে অনুরোধ করছি আমি হৃদকে রেখে যাও। আমার বোনের জন্য আমি সব করতে পারি, তুমি যত টাকা চাইবে তত টাকা দেব। আমি ওদের পাত্তা না দিয়ে হৃদকে নিয়ে আসতে লাগলাম। ওরা এবার মুখের কথায় না পেরে জোর করে হৃদকে আমার কাছ থেকে ছাড়াতে চাইলো। হৃদকে নিয়ে রুম থেকে বের হতে আমি ওদেরকে বাইরে থেকে লক করে দিলাম। দরজার ওপাশ থেকে ওরা চিৎকার করতে লাগলো খোলার জন্য। আমি শুনলাম না, চলে আসলাম ওদের দিকে ঘুরে না তাকিয়ে। হৃদকে নিয়ে চুপে চুপে বাড়িতে ঢুকলাম আমি। কাকিমণি তখন বাড়ির ডুপ্লিকেট চাবিটা দিয়েছিল আমায়, এজন্য তেমন অসুবিধা হয়নি। এত রাতে বাড়ির সকলেই ঘুম। কোনো রকম শব্দ না করে হৃদকে তার রুমে নিয়ে আসলাম। বিছানার উপর বসিয়ে পা থেকে জুতা খুললাম। হৃদকে বললাম, তুমি একটু বসো, আমি তোমার জন্য লেবুর শরবত নিয়ে আসছি। কথাটা বলে যেতে লাগলে আমার শাড়ির আঁচলটা টেনে ধরে চোখ মুখ ছোট করে বলল হৃদ। ফুল, তুই শাড়ি পরেছিস? আমি এগিয়ে এসে হৃদের পাশে বসলাম। মুখের কাছে একটু ঝুঁকে বললাম, কেমন লাগছে আমায়? কাকিমণি নিজের হাতে আমাকে আজ সাজিয়ে দিয়েছে, শুধু তোমার জন্য, যেন তোমার চোখ অন্য কোনো মেয়ের ওপর না যায়। হৃদ আলতো হাতে আমার মুখে নিজের আঙুল বোলাচ্ছে, আমাকে বিড়বিড় করে বলছে, তোকে তো পরীর মতো লাগছে ফুল। কথাটা বলেই আমার ঠোঁটে একটা চিমটি কাটলো। আমি আহ বলে উঠলাম। উঠে দাঁড়িয়ে বললাম,
তুমি বসো, আমি তোমার জন্য লেবুর শরবত আনছি। কথাটা বলে হৃদকে রুমে রেখে রান্নাঘরে আসলাম। হৃদের জন্য লেবুর শরবত করে রুমে এসে দেখি সে ঘুম। মাথার কাছে গ্লাসটা রেখে পাশে বসলাম আমি। হৃদের চুলের ভাঁজে হাত রেখে বললাম, কাল সকালে তুমি ঘুম থেকে উঠে দেখবে সব ঠিক হয়ে গেছে। তোমার আর আমার মধ্যে আর কেউ আসবে না হৃদ। কখনো কষ্ট পেতে দেবো না তোমাকে আমি। আপু যে ভুল করেছে সেটা আমি করব না। হৃদ মিনমিন করে চাইলো, দুহাতে আমার মুখটা ধরে ফিসফিসিয়ে বলল আমায়। ফুল, তোকে আজ খুব সুন্দর লাগছে। আমি হেসে উঠলাম। হৃদের নাকটা টেনে ধরে বললাম, ঘুমাওনি এখনো? ওঠো, লেবুর শরবতটুকু খেয়ে নাও, নেশা কেটে যাবে। হৃদ উঠে বসলো, আমার কোমর টেনে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে বলল, তোর নেশা আমি কাটাতেও চাই না কখনো। আমার পেটে হাত রেখে অনেকক্ষণ ধরে শক্ত করে জড়িয়ে আছে হৃদ। আমার পিঠে বুক মিশিয়ে কানের কাছে আস্তে করে বলছে, তোকে আমি খুব ভালোবাসি ফুল। তুই নিজেও জানিস না আমি তোকে কতটা চাই। আমি মুখটা ঘুরিয়ে বসে হৃদের শার্টের কলারটা টেনে ধরে বললাম, এত ভালোবাসো? তাহলে প্রিয়ার কাছে কেন গিয়েছিলে? একটু মুখটা এগিয়ে নিয়ে এসে বললাম, মদও খেয়েছো, গন্ধ বের হচ্ছে তোমার মুখ থেকে। লেবুর শরবতটা নিয়ে হৃদের হাতে দিয়ে বললাম খেতে। হৃদ ডকডক করে পুরো শরবতটা খেয়ে নিল। আমি বললাম, এখন তুমি ঘুমাও, আমি রুমে যাচ্ছি। ঘুরিয়ে আমাকে বিছানায় নিয়ে আসলো। আমি বললাম, আমাকে রুমে যেতে দাও হৃদ, এখানে ঘুমোতে পারবো না আমি। সকালে আমাকে রুমে না পেলে মা অনেক ঝামেলা করবে। কে শোনে কার কথা? হৃদকে কতবার বাধা দেওয়ার চেষ্টা করলাম আজ, কিন্তু ও নাছোড়বান্দা, একটা কথাও শোনে না। পাগলের মতো সারা গালে কিস করে যাচ্ছে। শাড়ির আঁচলটা সরিয়ে ব্লাউজের হুকগুলোও খুলে ফেলেছে। এখন আর ওকে বাধা দিতে ইচ্ছে করছে না আমার, তাই সমাপন করে দিলাম নিজেকে ওর মাঝে। সকালে ঘুম ভাঙলে হৃদকে নিজের বাহু ধরে মুখ গুজে শুয়ে আছে দেখতে পেলাম। হৃদের পিঠে হাতটা চেপে ধরে ওকে ঘুরিয়ে শুয়ে দিলাম বালিশে। বুকের ওপরে শুয়ে থুতনিতে ঠোঁটের আলতো পরশ দিয়ে চলেছি আমি। এমন সময় হৃদের ঘুম ভাঙলো। মাথাটা চেপে ধরে আস্তে করে চোখ মেলে তাকালো আমার মুখের দিকে, আর মুহূর্তের মধ্যেই এক ধাক্কায় আমাকে খানিকটা দূরে সরিয়ে দিল। কেন এমনটা করলো কিছু বুঝতে পারলাম না আমি। হৃদ আমার হাতটা টেনে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, তুই আবার কাল রাতে আমার রুমে এসেছিস? তোকে আমি বলেছি না আমার কাছে না আসতে? হৃদের কথা শুনে আমি থমকে আছি। হৃদকে বললাম আমি, এসব কি বলছো তুমি হৃদ? তুমি তো কালকে আমাকে যেতে দিলে না। তোমার কি কাল রাতের কোনো কথাই মনে নেই? হৃদ এবার রাগী দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কি মনে রাখবো আমি তোর নষ্টামিগুলোর কথা? শায়নের সাথে পার্টিতে না গিয়ে কোথায় গিয়েছিস কাল রাতে তুই? নাকি শায়নের কাছ থেকে রাতের চাহিদাটুকু মেটাতে পারিসনি বলে আমার কাছে এসেছিস? তোকে ভালোবাসাটাই আমার জীবনের মস্ত বড় একটা ভুল। তোর চেয়ে তো প্রিয়া মেয়েটা শতগুণে ভালো। আমি হৃদের মুখের দিকে তাকিয়ে আছি। প্রচণ্ড রাগ হচ্ছে আমার। হৃদ আমাকে দরজার দিকে ইশারা করে চলে যেতে বলে আমি ওর বুকের পশমে খুব জোরে একটা টান দিয়ে বললাম, ইয়ার কি পেয়েছো? রাতে ভালোবেসে সকালে বলবে সব ভুলে গেছো? প্রিয়ার সাথে আমার তুলনা করছো? প্রিয়ার কথায় পার্টিতে গিয়েছো আমি আছি কিনা দেখতে, অথচ একটাবার বাড়িতে এসে দেখোনি আমি আছি কিনা। আবার আমাকে নষ্টামে বলো। তুমি নিজে কি করছিলে প্রিয়ার রুমের মধ্যে দরজা বন্ধ করে? তখন আমি না গেলে? একদম মিথ্যা বলবি না। নিজেকে ঠিক প্রমাণ করতে একদম প্রিয়াকে জড়িয়ে কিছু বলবি না আমায়। ও তাই? আমি বললে দোষ? আর তুমি যা ইচ্ছা তাই বলে যাবে? তোমার বিচার তো আমি কাকিমণির কাছে দেব। তোর যা ইচ্ছা কর, শুধু আমার সামনে থেকে এখন চলে যা। কিছু মনে করতে পারছি না আমি, যা এখান থেকে। আমি হৃদকে ধাক্কা দিয়ে বিছানার সাথে দুই কাঁধে শক্ত করে চেপে ধরে ওর পেটের উপরে উঠে বসলাম। তারপর বললাম, কোথাও যাব না আমি, তোমাকে মনে করতেই হবে কাল রাতের কথা। হৃদ মুখটা এক সাইডে ঘুরিয়ে নিয়ে বলল, কিছু মনে পড়ছে না আমার, সরফুল। কি সরবো? বলো, আমার সাথে ভালোভাবে কথা বলবে, তারপর সরবো। আজ আমিও দেখবো তুমি কিভাবে আমায় ইগনোর করো। কাল সারাদিন জ্বরে বিছানায় পড়েছিলাম, একটু আসুনি দেখতে। তারপরও ভেবেছি তোমার রাগ কিভাবে ভাঙাবো। আর তুমি ভেবেছো আমি পার্টিতে গিয়েছি। তুই পার্টিতে যাসনি? না, আমাকে তো মিনি ফোন করে জানিয়েছিল তুমি প্রিয়ার সাথে ডান্স করছো, সেটা শুনেই তো গেলাম। তাহলে সায়ান, ও কেন আসেনি পার্টিতে? সায়ান পার্টিতে যাবে? ওর মতো একটা ছেলে পার্টিতে যেতে পারে বলে তোমার মনে হয়? আর গেলেও বা আমার কি? তুমি জানো না আমি তোমায় ভালোবাসি। ভালোবাসিস আমাকে? তাহলে হসপিটালের সকলের সামনে যে বললি সায়ানকে ভালোবাসিস। ওটা সত্যি না, ভুল করেছি আমি, আর কতবার বলবো। হৃদ উঠে বসলো, আমাকে জড়িয়ে ধরে বলল, সরি ফুল। সব মনে পড়েছে তোমার? না, তবে তুই আমায় ভালোবাসিস এটা জেনে আমার আর কোনো রাগ নেই। আমি তোকে আবার বিয়ে করব সকলকে জানিয়ে। আচ্ছা হয়েছে, আমি এখন রুমে যাব। আজ আবার মা আমাকে রুমে না পেলে ঝামেলা হয়ে যাবে একটা।
হৃদ আমাকে ছেড়ে দিল আর রেডি হয়ে থাকতে বলল আজ আমাকে সাথে করে হসপিটালে নিয়ে যাবে বলে। বিছানার উপরে অনেকগুলো ড্রেস এলোমেলো করে রেখেছি। আয়নার সামনে দাঁড়িয়ে একটা একটা করে তুলছি আর ভাবছি কোনটা আমাকে ভালো লাগবে, কোনটা পরবো আজ বুঝতে পারছি না আমি। এদিকে মা এসে সকাল সকাল আমার রুমের অবস্থা দেখে শুরু করে দিয়েছে তার বকুনি। হৃদ দিকে তাকিয়ে দেখলাম 8টা বাজতে চলো। হৃদ নির্ঘাত আমাকে এবার ফেলে রেখে চলে যাবে। তাড়াহুড়ো করে আমি এক ছুটে ওয়াশরুমে চলে আসলাম। খুব দ্রুতভাবে শাওয়ার নিলাম। পরক্ষণে মনে পড়লো ড্রেস আনতে ভুলে গেছি। রুমে মা বসে রয়েছে। মাকে বললাম, মা বিছানার ওপর থেকে যে ড্রেসটা তোমার ভালো লাগে সেটা আমাকে দাও। মায়ের কোনো সারা শব্দ নেই। আমি ওয়াশরুমের দরজাটা হালকা একটু খুলে মুখ বের করে দেখলাম হৃদ দাঁড়িয়ে আছে, হাতে একটা লাল ড্রেস। ও চোখের ইশারায় পুরো রুমটা দেখিয়ে বলল আমায়। কি করেছিস রুমের অবস্থা? হাতে থাকা ড্রেসটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, লাল রংটা তোকে পরলে ভালো লাগবে। আমি খুশি খুশি ড্রেসটা হাতে নিলাম। অমনি মায়ের কণ্ঠ কানে এলো। মা আমার রুমের দিকে আসছে, বলছে, আমাকে দেখেছিস ফুল? আমি একটানে হৃদকে ওয়াশরুমের মধ্যে নিয়ে আসলাম। মা রুমে আসলে বলে উঠলাম, ভুলে গেছি কেন ডেকেছিলাম। তুমি যাও মা, আবার ডাকলে এসো। আমি এখানে বসেছি, তুই বের হ। যদি আবার দরকার পড়ে তোকে গুছিয়ে দিয়ে তারপর যাব। কথাটা বলে বিছানার ওপরে পড়ে থাকা এলোমেলো কাপড়গুলো গুছাতে লাগলো মা। হৃদের মুখের দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি আমার জন্য ওর দেরি হচ্ছে, তার উপর ভিজেও গিয়েছে। আবার চোখের চাহনি দেখে ভয়ও লাগছে আমার। তখন যদি ওকে রুমের ভেতর না আনতাম, মা ওকে আমার রুমে দেখলে সমস্যা হয়ে যেত। কিভাবে বোঝাবো ওকে এটা? মুখটা এগিয়ে কানের কাছে এনে ফিসফিসিয়ে বললাম, হৃদ তোমার কি রাগ হচ্ছে আমার ওপর? রাগ না হলে বলো, আমার ভয় করছে। দেখো আমি তো প্রতিদিন লেট করি, তুমি একদিন লেট করলে তেমন একটা সমস্যা হবে না তোমার। কথাটা শেষ না হতে হৃদ আমার মাথাটা 2 হাতে শক্ত করে চেপে ধরলো। আমি ভয় পেয়ে কিছু বলে উঠতে লাগলাম, তখনই হৃদ আমার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। আমি কিছু বলতেও পারছি না। সেটা দেখে হৃদ আমাকে ছেড়ে দিল। ঠোঁটে আঙুল রেখে ফিসফিসিয়ে বলল, কথা বলিস না। আমি হৃদের আঙুলটা ঠোঁটের ওপর থেকে সরিয়ে দিয়ে শার্টের কলারটা খামচে ধরে মুড়িয়ে বললাম, তুমি আমার উপর রাগ করনি তাহলে? হৃদ মাথা নাড়ালো, আমাকে ঘুরিয়ে নিয়ে পেছনে থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল। পেটে হাত রেখে কাছে টেনে নিয়ে আমার পিঠের সাথে নিজের বুকটা মিশালো। আমার কাঁধে নাক ঘেঁষতে লাগলো। আমি রুমের দরজার শব্দ পেয়ে বুঝতে পারলাম মা বেরিয়ে গেছে। হৃদকে সরিয়ে দিয়ে ঘুরে তাকালাম। শাওয়ার বন্ধ করে বললাম, এখন তুমি যাও, মা রুমে নেই, আবার আসার আগে পালাও। হৃদ মাথা নাড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। আমি ভেজা ড্রেসটা বদলে হৃদের দেওয়া ড্রেসটা পরলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম কাকিমণি আর হৃদ দাঁড়িয়ে আছে। হৃদ ভেজা শরীরে এখনো দাঁড়িয়ে আছে আমার রুমে। কাকিমণি আমাকে দেখে বলল, তোরা কি শোধরাবি না? কি শুরু করেছিস সেটা? আমার জায়গায় যদি তোর মা চলে আসতো তাহলে তোদের এসব দেখে কতটা কষ্ট পেত তোর মা, বুঝতে পারছিস? একটু ধৈর্য নেই তোদের মধ্যে? আমি আর হৃদ মাথাটা নিচু করে আছি। কাকিমণি আবার বলল, আমি আজই তোর মায়ের সাথে তোদের কথাটা বলবো। অনেকবার বলতে চেয়েও বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি, তবে আজ অবশ্যই বলবো। কাকিমণি হৃদকে উদ্দেশ্য করে বলল, রুমে গিয়ে কাপড়টা বদলে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। হৃদ কোনো কথা না বলে চলে গেল। কাকিমণি এগিয়ে এসে আমাকে বলল, তুই তো জানিস তোর মায়ের মনে কতটা কষ্ট। তোর বাবা জীবিত থেকেও নেই, তোর মাকে ছেড়ে চলে গেছে, 12 বছর হয়েছে। তারপরও কিভাবে তোদের 2 বোনকে মানুষ করেছে তা আমি জানি। তোদের বাবার স্বপ্ন ছিল তোদেরকে ডাক্তার করবার। এখন তোর বাবা না থাকলেও সেটার জন্য নিজের গহনা, বাবার দেওয়া সম্পত্তি সব বিক্রি করে দিয়েছে তোর মা। আজ তোরা যা সব তোদের মায়ের জন্য। তোর মা তোর বাবাকে এখনো খুব ভালোবাসে ফুল। জানিস 1 বছর আগে হৃদের বাবা যখন মারা যায় তখন তোর মাই আমাকে সামলিয়েছিল। এমন কিছু করিস না যেন তোর মা কষ্ট পায়। আমি আজ তোদের ব্যাপারটা বুঝিয়ে বলবো, কিন্তু তোরা বাড়ির মধ্যে আজ আর এমন কোনো পাগলামি করিস না। হৃদ ছেলে মানুষ, ও বুঝবে না, তাই তোকে বললাম। কথাগুলো বলে কাকিমণি বেরিয়ে গেল রুম থেকে। ব্রেকফাস্ট টেবিলে হৃদ এসে বসলে আমি উঠে দাঁড়ালাম। ডকডক করে শরবতটুকু খেয়ে দেরি হচ্ছে বলে বেরিয়ে আসলাম। হৃদের গাড়িতে বসে অপেক্ষা করছি। হৃদ এসে গাড়ির দরজা খুলে অবাক হলো। আমাকে দেখে বলল, বাবা এমন ভাব নিয়ে বের হলি, তখন মনে তো হচ্ছিল ক্লাস ছুটে যাচ্ছে। ফার্স্ট ক্লাসে তো তোমার ছুটলেও বাকি, তুমি তো আমার সামনে। হৃদ হেসে উঠে গাড়িতে এসে বসলো। আমি সিট বেল্ট খুলে হৃদের দিকে এগিয়ে এসে ওর কাঁধে মাথা রাখলাম। হৃদ এক ধমক দিয়ে বলল, রাস্তাঘাটের পথ দুর্ঘটনা হয়ে যেতে পারে, সিট বেল্ট বাদ। আমি মাথা নাড়িয়ে সরে এসে সিট বেল্ট বেঁধে নিয়ে বসলাম। আজ সবগুলো ক্লাস করেছি।
প্রিয়া শাকচুন্নিটা আজ আসেনি, খুব আনন্দ লাগছে। আসল আনন্দ হচ্ছে কাকিমণি মায়ের সাথে কথা বলবে এই জন্য। সব ওয়ার্ডে যেয়ে পেশেন্টের সাথে গল্প করছি, খোঁজ খবর নিচ্ছি। লাঞ্চ টাইম হতেই হৃদের কথা মনে পড়লো। আমি ছুটে হৃদের কেবিনে আসলাম, দেখলাম হৃদ বেরিয়ে যাচ্ছে। আমি বললাম আজ তোমার সাথে লাঞ্চ করব। ও বলল কাকিমণি কিছু গহনা বানাতে যাবে আমাদের বিয়ের জন্য, তাই কাকিমণিকে নিয়ে জুয়েলারি শপে যাচ্ছে। আমাকেও যেতে বলল। আমি বললাম যাব না, এখানে আনন্দই হচ্ছে, তুমি যাও, আজ আমি ভরপুর আনন্দ করব। হৃদ বলল ঠিক আছে, আনন্দ কর। রাতে মা কাকিমার সাথে আমাদের কথাটা বলবে, তারপর ধুমধাম করে আমরা আবার বিয়ে করব। হৃদের মুখে বিয়ে কথাটা শুনে মনে পড়লো মিনি নিশিকে এখনো বলা হয়নি। হৃদকে বিদায় জানিয়ে মিনি নিশির কাছে এলাম। ক্যান্টিনে একটা টেবিলে বসে মিনি আর নিশিকে বলতে লাগলাম হৃদ কতটা রোমান্টিক। ওরা আমার মুখের দিকে হা হয়ে শুনতে লাগলো। তৎক্ষণাৎ নূরাপুর চিৎকার শুনতে পেলাম। চিৎকার করে পুরো হসপিটালের সবাইকে ডাকছে। সকলে ছুটে গেলাম, দেখলাম আপু কাঁদছে। আপুকে বসিয়ে শান্ত হতে বললাম। আপুর কান্না যেন থামছে না, আমাকে জড়িয়ে ধরে আছে আর বলছে ফুল, হৃদ আর কাকিমনির গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শুনে আমি যেন বড়সড় একটা ধাক্কা খেলাম। কিছুতেই যেন বিশ্বাস করতে পারছি না। আপু আবার বলল কাকিমণি আমাকে কিছু একটা বলার জন্য ফোন করেছিল, শোনার আগেই কলটা কেটে যায়। কিছুক্ষণ পর অন্য একজন ফোন করে বলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর দুজনের অবস্থায় গুরুতর। আমার নাম্বারটা কল লিস্টের প্রথমে ছিল, তাই আমাকে জানিয়েছে। আপুর কথা শেষে অ্যাম্বুলেন্স এসে গেছে বলল একজন ওয়ার্ড বয়। আমি শুনে যেন সহ্য করতে পারছি না অ্যাক্সিডেন্টের কথাটা। মাথার মধ্যে পুরো দুনিয়াটা ঘুরছে, কি হচ্ছে বুঝতে পারছি না কিছু। শুধুই হৃদের নামটা মুখে আসলো। হৃদ বলে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরল, কেবিনে আমার বেডের পাশে মাকে দেখতে পেলাম। আমাকে চোখ খুলতে দেখে মা এগিয়ে এসে কেঁদে উঠে বলল তোর কাকিমণি আর নেই ফুল, হৃদের অবস্থাও তেমন ভালো না। কিছুদিন পরেই ছেলেটার বিয়ে হবার কথা ছিল। না জানি প্রিয়া মেয়েটার কি হবে। অপারেশন থিয়েটারের সামনে যেভাবে পাগলামো করছে, হৃদের কিছু হলে মনে হয় ডাক্তারদেরই মেরে ফেলবে। মায়ের আর কোনো কথা শোনার মতো পরিস্থিতি আমার নেই। আমার চোখ দুটো আবার বন্ধ হয়ে আসতে লাগলো। পাশেই নূর আপু ছিল, মনে হলো আমাকে ইঞ্জেকশন দিয়েছে। টানা 3 দিন পর জ্ঞান ফিরল আমার। চোখ খুললে চোখের সামনে আপুকে দেখতে পেলাম। আমাকে উঠে বসতে দেখে রিপোর্টের ওপর থেকে চোখ সরিয়ে নিল আপু। আমার দিকে এগিয়ে এসে রিপোর্টটা আমার সামনে রাখলো। আমার 2 কাঁধে হাত রেখে উঠিয়ে বসালো আমাকে। আমি একটু সজাগ হলে হৃদের কথা মনে পড়লো। অমনি আমি বেড থেকে নামতে চাইলাম, আপু বাধা দিল আমায়। গিয়ে কেবিনের দরজাটা আস্তে করে বন্ধ করে এসে আমার সামনে দাঁড়ালো। রিপোর্টটা উঠিয়ে আমার সামনে ধরে বলল এই রিপোর্টটা বলছে তুই প্রেগনেন্ট ফুল। আমি জানতে চাই তোর সন্তানের বাবা কে, সায়ান নাকি হৃদ? মুহূর্তে আমার চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আমি পেটে হাত রেখে বললাম আমি প্রেগনেন্ট, হৃদের সন্তান। আপু আমাকে ধরে ঝাঁকিয়ে বলল যদি তোর আর হৃদের সম্পর্কটা এতই গভীর হয়ে থাকে, তাহলে সেদিন কেন বলেছিলি হসপিটালের সকলের সামনে তুই সায়ানকে ভালোবাসিস? আমি আপুর মুখের দিকে তাকালাম। আপুকে বললাম তোমার জন্য, তোমার আর মেক্সারের সংসার বাঁচাতে। কিন্তু সেটা শুধুই অভিনয়। আমি পারবো না হৃদকে ছাড়া থাকতে। আমার হৃদ কেমন আছে আপু? আপু সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলো, কেঁদে উঠে বলল আমি জানতাম আমার বোন এমন কিছু করতে পারে না যেটা অসম্মানের। অনেক বড় হয়ে গেছিস তাই না? হৃদকে তুই এত ভালোবাসিস, আমাকে একটাবার বলার প্রয়োজনও মনে করলি না? আমি তোকে সেদিনও জিজ্ঞেস করেছিলাম হৃদকে ভালোবাসিস কিনা, তুই কেন বললি না আমাকে? আমি যদি জানতাম এত বড় একটা অন্যায় কখনো করতাম না তোর সাথে। আমার কাছে মেঘ যতটা ইম্পর্টেন্ট, তুইও ঠিক ততটাই ইম্পর্টেন্ট। মেঘ যদি সত্যি আমাকে ভালোবাসে, কিছুতেই আমাকে ছাড়বে না। কিন্তু ওর সাথে থাকবো বলে তোর জীবনটা নষ্ট করবো, এটা কিভাবে ভাবলি তুই? হৃদ তোর, ওকে আমি তোর জীবনে ফিরিয়ে দেবো, কথা দিচ্ছি। আমি আপুর হাত দুটো শক্ত করে ধরে বসলাম। আপুকে বললাম আমার হৃদ সুস্থ আছে তো? আপু মাথা নাড়িয়ে হ্যাঁ অর্থ বোঝালো। আমাকে আপু কিছু বলতে যাবে এমন সময় আপুর ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করে কথা বলে আপু আমার দিকে তাকিয়ে বলল এখন আমার একটা সার্জারি অপারেশন আছে, তুই বিশ্রাম নে। আমি অপারেশন শেষে তোকে হৃদের কাছে নিয়ে যাব। এতক্ষণ আমি অপেক্ষা করতে পারবো না আপু। আমি ওকে না দেখে থাকতে পারবো না। ওর কেবিনটা কোথায় বলো, আমি গিয়ে দেখা করছি। হৃদ হসপিটালে নেই ফুল। হৃদের জ্ঞান ফেরার পর প্রিয়া অনেক জেদ ধরে হৃদকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছে। হৃদের পুরো ট্রিটমেন্ট মেঘ নিজে করেছে, আমি শুধু হসপিটাল সামলাচ্ছি। আপুর মুখে এই কথাটা শুনে আমি আর বসে থাকতে পারলাম না। উঠে দাঁড়িয়ে হাত থেকে এক টানে সেলাইয়ের সুচ ছাড়িয়ে নিলাম। আপুকে বললাম আমার হৃদ প্রিয়ার কাছে, আমি হৃদের কাছে যাব। ও বাড়িতে আমি হৃদকে এক মুহূর্তেও থাকতে দেব না।
আমি ফিরিয়ে আনবো আমার হৃদকে। কথাগুলো বলতে বলতে কেবিনের দরজা খুলে ছুটতে লাগলাম বাইরের দিকে। আপু আমাকে পেছনে থেকে ডাকলো, কিছু বলতে চাইলো আমায়। আমি না শুনেই চলে আসলাম। সার্জারির কারণে আপু পেশেন্টের কথা ভেবে হসপিটালের গেট পর্যন্ত এসে থেমে গেল। আর আমি অটোতে উঠে চলে আসলাম আপু আর মিক্সারের বাড়িতে। খুব জোরে চিৎকার করছি হৃদের নাম ধরে ডেকে। ভেতরে এসে দেখতে পেলাম খাবার টেবিলে হৃদ বসে আছে। এক লোকমা ভাত মুখে দিয়ে খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে হৃদ। প্রিয়া আমার কণ্ঠ শুনে পেছনে ঘুরে আমাকে দেখতে পেল। আমাকে কিছু না বলে হৃদের দিকে এগিয়ে গেল। হৃদকে বলল, এইসব খাবার আমি নিজের হাতে বানিয়েছি, তোমাকে খেতেই হবে হৃদ। হৃদ খুব জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল। অনেক ঝাল খেতে পারবো না আমি। প্রিয়া হৃদের মুখটা শক্ত করে ধরে মুখের মধ্যে ঠেসে ঠেসে খাবার ভরে দিয়ে বলতে লাগলো, তোমার জন্য আমি হাত পুড়িয়ে সকাল থেকে রান্না করেছি, তুমি খাবে। যত ঝাল হোক তোমাকে খেতেই হবে আমার রান্না। আমি তাকিয়ে দেখলাম হৃদের সারা মুখে ভাত লেপটে আছে। হৃদের খুব কষ্ট হচ্ছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে এগিয়ে গিয়ে প্রিয়াকে টেনে কষিয়ে দুগালে কয়েকটা চড় মারলাম। প্রিয়াকে বললাম, দেখতে পাচ্ছিস না আমার হৃদ কষ্ট পাচ্ছে? এত ঝালের তরকারি খায় না আমার হৃদ, তারপরও তুই ওকে জোর করে খাওয়াচ্ছিস। প্রিয়া ভাইয়া বলে চিৎকার করে উঠলো। কেঁদে উঠে ভাইয়া বলে ডাকতে লাগলো। আমি হৃদের সামনে পানি গ্লাসটা এগিয়ে দিয়ে বললাম, পানি খাও হৃদ। হৃদ গ্লাসটা আমার হাত থেকে টেনে নিয়ে পাগলের মতো পানি খেয়ে চলেছে। তবুও যেন শান্ত হচ্ছে না হৃদ। খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বলছে ঝাল ঝাল। প্রিয়াকে সরিয়ে দিয়ে চেয়ার টেনে হৃদের সামনে বসলাম আমি। হৃদের মুখটা দু হাতে আঁকড়ে ধরে ওর ঠোঁটে কিস করতে লাগলাম। সারা মুখে যেখানে যেখানে এঁটো লেগে আছে চুষে নিয়ে বললাম, এখনো ঝাল লাগছে হৃদ। হৃদ আমার মুখের দিকে বড় বড় চোখ করে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে আমাকে কিছু না বলে এক ধাক্কায় চেয়ার থেকে নিচে ফেলে দিয়ে বলল, কোথা থেকে এসেছে এই মেয়েটা? আমি অবাক চোখে হৃদের দিকে তাকালাম। হৃদ এমন কেন করলো বুঝতে পারলাম না। মেঘসার আর সায়ান সিঁড়ি থেকে নিচে নামলো। সায়ান আমাকে নিচে পড়ে থাকতে দেখে উঠিয়ে দাঁড় করিয়ে বলল, এর নাম ফুল, খুব ভালো মেয়ে, আমার হবু স্ত্রী। প্রিয়া যেমন তোমার হবু স্ত্রী। হৃদ রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ভালো না অভদ্র, এই মেয়েটাকে তুমি বিয়ে করতে চাইছো? প্রিয়া এগিয়ে এসে হৃদকে ধরে টানতে লাগলো। হৃদকে সিঁড়ির দিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, তোমার ওষুধের সময় হয়ে গেছে হৃদ, রুমে চলো, তোমাকে আমি নিজের হাতে ওষুধ খাইয়ে দিব। হৃদ প্রিয়াকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, তোমার হাতে আমি ওষুধ খাবো না, আর না তোমার মতো একটা অভদ্র মেয়েকে আমি বিয়ে করব। আমার বাড়ি কোথায়? প্লিজ আপনারা আমাকে দিয়ে আসুন, নয়তো আমাকে ঠিকানা দিয়ে দিন, আমি নিজে চলে যাচ্ছি। এখানে আমি আর থাকবো না। আমি বুঝতে পারলাম না হৃদ এমনভাবে কথা কেন বলছে। হৃদকে কিছু বলতে যাব, তখন সায়ান আমার হাতটা টেনে ধরে সিঁড়ি বেয়ে ওপরে একটা রুমে নিয়ে এসে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। আমার গালে একটা কষিয়ে চড় মেরে বলল, তোমার সাহস কি করে হয় ঈদের সন্তানকে নিজের গর্ভে ধারণ করবার? তোমাকে আমি ভালোবাসি, তোমাকে বিয়ে করব। আমি সবাইকে বলেছি এই সন্তানটা আমার। শুধু আমার পরিবারের সম্মানের কথা ভেবে এই সন্তানটাকে নষ্ট করতে হবে। তোমার মাও আমার সিদ্ধান্তে রাজি হয়েছিল, শুধু তোমার বোন নষ্ট করতে দেয়নি। আমি তোমাকে চাই, কিন্তু ঈদের কোনো অংশ আমাদের জীবনে থাকুক সেটা আমি চাই না। সায়ানের কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। সহজ সরল মুখটার পেছনে সায়ানের এই নোংরা রূপটা ছিল। আমি সায়ানের দিকে তাকিয়ে বললাম, তুমি এতটা নোংরা সায়ান? হৃদ আমার স্বামী, আমার গর্ভে হৃদের সন্তান। এটা জেনেও তুমি এই নোংরা খেলাটা খেললে। এই জন্য বোধহয় আমার জ্ঞান ফিরলে আমার কাছে মা ছিল না। না জানি কতটা কষ্ট পেয়েছে মা। ছোটবেলা থেকেই মা আমাদের দুই বোনকে এমন শিক্ষায় বড় করেছে। না জানি কি ভেবেছে। কিভাবে বোঝাবো আমি? এমন কোনো কাজ আমি করতে পারি না। হৃদের আর আমার সম্পর্কটা পবিত্র। সায়ান আমাকে টেনে ধরে বলল, ঈদের স্মৃতি শক্তি নেই। এই অ্যাক্সিডেন্টে হিত মাথায় প্রচুর রকমের আঘাত পেয়েছে। তোমার সব স্মৃতি হারিয়ে ফেলেছে হিত। হিদের মনে তুমি নেই। ভালো এই হবে তোমার মন থেকে হিতকে মুছে ফেলো। কি বললে তুমি? হৃদের স্মৃতি নেই? না, নেই, আর না কখনো আসবে। হিদের ট্রিটমেন্টের সব দায়িত্ব যে এখন আমার কাজিন মেঘের হাতে। মেঘ কিছুতেই হিদের স্মৃতি ফিরে আসতে দেবে না। আমি এটা হতে দেব না। আমি তোমাদের সফল হতে দেব না। সফল তো আমরাই হব, তোমার অ্যাবর্শনও হবে এখন এইখানে, তারপর আজই আমাদের বিয়ে হবে। সায়ান চিৎকার করে ডক্টর মেক্সারের নাম ধরে রাখলো। আমি সায়ানকে ধাক্কা দিয়ে রুমের দরজা খুলে ছুটে নিচে আসলাম। হৃদ নিচে থাকায় সায়ান থেমে গেল। আমি এসে হৃদকে বললাম, হৃদ দেখো, ওরা আমাদের সন্তানকে মেরে ফেলতে যাচ্ছে। সায়ান এবার এগিয়ে এসে আমার হাত ধরে টেনে সিঁড়ির দিকে নিয়ে যেতে যেতে বলল, এসব কি বলছো ফুল? তোমার মাথাটা সত্যি গেছে। চলো উপরে গিয়ে ঠান্ডা মাথায় বসে কথা বলি।
সায়ান ডক্টর মেক্সারকে ইশারায় উপরে আসতে বলল। সেটা দেখে আমি সায়ানকে ধাক্কা দিয়ে হৃদের কাছে আবার আসলাম। হৃদের পা জড়িয়ে ধরে বললাম, এমনটা হতে দিও না হৃদ, আমাদের সন্তানকে ওরা মেরে ফেলতে চাইছে, কিছু করো। হৃদ পা ছাড়িয়ে উঠে দাঁড়ালো, রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমি এখানে থাকতে চাই না, বলেছি আমার বাড়ির ঠিকানাটা দিতে। এত নাটক দেখতে ইচ্ছে করছে না আমার। হৃদ আর কিছু বলতে যাবে এমন সময় মেক্সার একটা ইঞ্জেকশন পেছন থেকে এনে হৃদের ঘাড়ে ঢুকিয়ে দিল। হৃদ আস্তে করে ফ্লোরে ঢুকে পড়লো। সায়ান এবার নিজের শক্তি দিয়ে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করছি, এখনও হৃদকে ডাকছি, উঠতে বলছি। এমন সময় মিনি নিশির সাথে আবির চৌধুরীর কণ্ঠ শুনতে পেলাম। আবির চৌধুরী হলো প্রিয়া আর ডক্টর মেক্সারের বাবা। আবির চৌধুরীর কণ্ঠ কানে আসতে সায়ান আমার হাতটা ছেড়ে দিল। আমি ছুটে হৃদের কাছে আসলাম। হৃদকে অনেক ডাকলাম, কিন্তু হৃদ উঠল না। হৃদের মাথাটা উঠিয়ে আমার কোলের উপর রেখে মেক্সারের মুখের দিকে তাকিয়ে বললাম, কিসের ইঞ্জেকশন দিয়েছেন আমার হৃদকে আপনি? মেক্সার নিশ্চুপ হয়ে রইল, কোনো উত্তর দিল না। আবির চৌধুরী মেক্সারের সামনে গিয়ে দাঁড়ালো। মেক্সার কিছু বলতে যাবে এমন সময় আবির চৌধুরী স্যারের গালে মারলো এক চড়। মেক্সার গালে হাত রেখে মাথাটা নিচু করে আছে। পাশ থেকে প্রিয়া বলে উঠল, ভাইকে কেন মারলে বাবা? ভাই তো শুধু হৃদের স্মৃতি যেন ফিরে না আসে তার চেষ্টা করছে। প্রিয়ার কথা শেষ না হতেই প্রিয়ার গালেও আবির চৌধুরীর হাতের চড় পড়ল। প্রিয়া চড় খেয়ে গালে হাত দিয়ে ভয়ে কাচুমাচু হয়ে আছে। আবির চৌধুরী রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাদের দুই ভাই বোনকে আমি ডাক্তারি পড়িয়েছি পেশেন্টদের চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য, ভুল চিকিৎসা করে পেশেন্টদের ক্ষতি করার জন্য না। ভেবেছিলাম অনেক হয়েছে, তোমাদের ভুলগুলো তোমরা বুঝতে পারবে, কিন্তু না, তোমরা এখনও একই রকম রয়ে গেছো। আমি তোমাদের আরাম আয়েশ দিয়ে মাথায় তুলে ফেলেছি। আমার আগেই তোমাদের শাসন করা উচিত ছিল। তুমি বিয়ে করেছো নিজের ইচ্ছায়। হ্যাঁ, আমি সন্তুষ্ট ছিলাম না তোমাদের বিয়েতে, কিন্তু যখন তোমার বিয়ের আসল কারণটা আমি জানলাম, তখন আমি চলে আসলাম বাড়িতে। সি নূরকে শুধুমাত্র বিয়ে করেছো তুমি ব্ল্যাকমেইল করার জন্য, প্রিয়ার জীবনে হৃদয়কে এনে দেওয়ার জন্য। মেক্সার আবির চৌধুরীর মুখের দিকে তাকালো, চোখে চোখ রেখে বলল, এসব কথা তোমাকে কে বলেছে বাবা? পেছনে থেকে নূর আপু বলে উঠল। আমি বলেছি। মেক্সার রাগী দৃষ্টিতে নূর আপুর মুখের দিকে তাকিয়ে রইল। আপু বলতে শুরু করলো, তোমাকে আমি ভালোবেসেছিলাম মেঘ, তোমার অর্থ সম্পদকে কখনোই ভালোবাসিনি আমি। যখন জানলাম তোমার জীবনে অন্য কোনো মেয়ে আছে, তখন আমি খুব ভেঙে পড়েছিলাম। হৃদ শত অপমান সহ্য করেও আমাকে তোমার জীবনে আনার চেষ্টা করেছে, কারণ হৃদ তখন আমাকে ভালোবাসতো, আর তুমি সেই সুযোগটা নিয়েছো। নিজের বোনের আবদার পূরণ করতে হৃদের দুর্বলতা হিসেবে আমাকে ব্যবহার করেছো, কিন্তু তুমি কখনোই মন থেকে আমাকে ভালোবাসোনি। বিয়ের প্রথম রাতে তুমি আমাকে অনেক অপমান অপদস্থ করেছো। আমাকে বলেছো এতদিন শুধু ভালোবাসার নাটক করেছো আমার সাথে। তোমার বাবা আমাদের বিয়েটা মেনে না নিয়ে চলে গেছে বাড়ি ছেড়ে, তাই জন্য দায়ী শুধু আমি। সেদিনই তুমি যদি আমাকে তোমার আসল উদ্দেশ্যটার কথা বলতে, আমি কিছুতেই ফুল আর হৃদের বিয়ে হতে দিতাম না। কিন্তু ওদের বিয়ের পর তুমি আমাকে বললে প্রিয়ার জীবনে হৃদকে এনে দিতে বিয়ে করেছ আমায়। তখন আমি তোমার ভালোবাসা পাওয়ার লোভে হৃদকে বোঝাই ফুলের জীবন থেকে দূরে সরে যেতে, কিন্তু আমি জানতাম না ফুলও হৃদকে ভালোবাসে। যদি জানতাম কখনোই ওদের আলাদা করার কথা ভাবতাম না। আমি খুব ভালোবাসি আমার বোনকে। তোমার বোনের জন্য যদি তুমি আমাকে ব্যবহার করতে পারো, তাহলে আমি আমার বোনের সুখের জন্য তোমাকে কেন ছাড়তে পারবো না? তুমি সেদিন আমাকে বলেছিলে না আমার সাথে সংসার করার কথা ভাববে? আজ আমি বলছি তুমি চাইলেও আর তোমার সাথে থাকবো না আমি। তুমি আমার বোনের সন্তানকে নষ্ট করতে যাচ্ছিলে, এতটা নীচ তুমি। একটা কথা শুনে রাখো মেঘ, আমিও প্রেগনেন্ট। মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন প্রিয়ার বিয়ের প্রস্তাব হৃদের জন্য নিয়ে গিয়েছিলে, আর প্রিয়ার বিয়ের জন্য খুশি হয়ে আমাকে কৃতজ্ঞতা জানাতে কাছে টেনে নিয়েছিলে? তোমার ওই ভালোবাসাটা একদিনের জন্যই ছিল। যখন জানলে হৃদ প্রিয়াকে বিয়ে করতে চায় না, তখন আবার তুমি বদলে গেলে। তোমার মতো এতটা কষ্ট আমাকে কেউ কখনো দেয়নি মেঘ। কেমন মানুষ তুমি, শুধুমাত্র বোনের একটা আবদার পূরণ করতে এতটা খারাপ হতে পারলে? চলে যাচ্ছি আমি ফুল আর হৃদকে নিয়ে। তোমার বাবাকে সত্যিটা বলার দরকার মনে করেছিলাম, তাই বলেছি। কথাগুলো বলে আপু হৃদ আর আমার কাছে আসলো। আপুর সাথে আমি হৃদকে ধরে উঠিয়ে চলে আসতে লাগলাম। আবির চৌধুরী পেছনে থেকে আপুকে ডেকে উঠলো, বলল দাঁড়াতে। আমরা দাঁড়িয়ে পড়লে আবির চৌধুরী এগিয়ে এসে আপুর মাথায় হাত রেখে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা। আমি ভেবেছিলাম তুমি একটা লোভী মেয়ে। মেঘ প্রায় রাতে মদ খেয়ে বাড়িতে ফিরতো। যে মেয়েটাকে ভালোবেসে নষ্ট হয়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম ওই মেয়েটা তুমি। যখন মেঘ বলল ওর ভালোবাসার মানুষকে বিয়ে করবে,
আমি রেগে বলেছিলাম বিয়েটা হলে এ বাড়ি ছেড়ে চলে যাব। মেঘ শুনলো না, বিয়ে করলো তোমাকে অনেক ধুমধাম করে। তাই এই বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য চলে গিয়েছিলাম আমি, কিন্তু আজ না। আমি যখন এসে গিয়েছি তখন আর কোনো অন্যায় করতে দেব না ওদের। আমি ঠিক করেছি আমিও তোমাদের সাথে যাব। আমি ভুলে যাব আমার একটা ছেলে আর একটা মেয়ে ছিল। এই বাড়িটা ওদের মায়ের নামে করেছিলাম, তাই ওদের বলতে পারবো না এখান থেকে চলে যেতে। কিন্তু আমার হসপিটালটা, ওটা এখনও আমার নামেই আছে। আমি নূরকে লিখে দিব হসপিটালটা। নূর না চাইলে আমার হসপিটালের মধ্যে মেঘ আর প্রিয়া পা রাখবে না। প্রিয়া সঙ্গে সঙ্গে বলে উঠল, একটা বাইরের মেয়েকে তুমি হসপিটালটা দিয়ে দিবে বাবা? ওর অনুমতি নিয়ে হসপিটালে ঢুকতে হবে আমাদের? আবির চৌধুরী রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ওর অনুমতি নিতে হবে। থাকার জন্য যে আশ্রয়টুকু পাচ্ছ এটাই তোমাদের জন্য অনেক বেশি। কোনো কিছুর প্রতি লোভ আমার নেই, আর না আমি কারো থেকে তার বাবাকে কেড়ে নিতে চাই। আপনি ভাববেন না বাবা, আমার সন্তানটা জন্ম নিলে আমি ঠিক আপনার কাছে দিয়ে যাব, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। আপু আবির চৌধুরীর কথা না রেখে চলে আসলো আমার আর রিদের সাথে। আবির চৌধুরী অনেক অনুরোধ করলো, শুনলো না। বাড়িতে এসে রিতকে রুমে এনে শুইয়ে দিয়ে আপু ওর চেক আপ করলো। কিছুক্ষণ চুপ থেকে বলল আমায়, ভয় নেই ফুল, মেঘ হয়তো ইঞ্জেকশন দিয়ে হৃদকে স্মৃতি ভুলিয়ে রাখতো। 3-4 ঘন্টার মধ্যে হৃদের জ্ঞান ফিরলে সব মনে পড়ে যাবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওইগুলো আনিয়ে নিস মাকে দিয়ে। হৃদের যত্ন নিস আর নিজের খেয়াল রাখিস। কথা শেষ করে আপু আমাকে হৃদের রুমেই থাকতে বলে বেরিয়ে গেল। আমার রুমে গিয়ে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। আমি হৃদকে রেখে একটু এগিয়ে এসে জানালার সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম আপু কাঁদছে। মাও এগিয়ে এসে দেখতে পেল ব্যাপারটা। মা আপুকে ডাকতে চাইলো। আমি মায়ের মুখটা টিপে সেখান থেকে সরিয়ে আনলাম। মাকে বললাম আপুকে কাঁদতে দিতে। মেক্সার যেটা করেছে, তারপরও মেক্সারকে ভোলা আপুর জন্য সহজ হবে না, তাই আপুর কেঁদে মনটা হালকা করা প্রয়োজন। সন্ধ্যার দিকে হৃদের জ্ঞান ফিরেছে, ওর সব মনে পড়েছে। কাকিমণির কথা ভাবতেই অনেক ভেঙে পড়েছে হৃদ। কাকিমণি আর নেই, এটা যেন ও বিশ্বাসই করতে পারছে না। কত স্বপ্ন ছিল কাকিমণির আমাদের বিয়েটা নিয়ে, অথচ কি হয়ে গেল। মা আর নূরাপু হৃদকে সামলাচ্ছে। আমার শরীরের শক্তি কোথায়? 3 দিন তো হসপিটালে পড়েছিলাম, কিছু খাইনি, নিজের যত্নও নেইনি। এখন দুর্বলতায় ঘিরে ধরেছে আমাকে। আপু প্রেগনেন্ট, মনের অবস্থাও ভালো নেই। এর মধ্যে সবকিছু নিজের হাতে সামলাচ্ছে। আপুর বেবিটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। প্রিয়া যেমন জেদি মেয়ে, এত সহজে মেক্সারকে আপুর কাছে আসতে দিতে চাইবে না। কিছু করে না বসে প্রিয়া। আবার ভাবছি এত ভয় পেলে চলবে না। আবির চৌধুরী তো আছেন, ওনাকে বলে যদি মেক্সারকে তার ভুল বোঝাতে পারি, তাহলে আমার আপু একটু সুখী হবে, নিজের ভালোবাসাকে ফিরে পাবে। হৃদের পাশের বালিশে শুয়ে আছি আমি। নূরাপু আর মা রুম থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে হৃদ ঘুরে এসে আমার পেটে নিজের মুখটা গুজে দিল। হাউমাউ করে কাঁদতে লাগলো হৃদ। আমি বুঝতে পারছি ওর কাকিমণির কথা খুব মনে পড়ছে, কিন্তু ওকে কি বলে বোঝাবো সেটা ভেবে পাচ্ছি না। হৃদের চুলের ভাঁজে হাত ডুবিয়ে মাথাটা আঁকড়ে ধরে উঠিয়ে বললাম, দেখো হৃদ, তুমি যদি এভাবে কাঁদো তাহলে কিন্তু আমিও কাঁদবো। আমি কাঁদলে তোমার পুচকুও কাঁদবে। হৃদ আমার মুখটা টিপে ধরলো, এক হাতে চোখের পানি মুছে নিয়ে অন্য হাতটা আমার পেটের উপরে রেখে কাঁপা কাঁপা ঠোঁটে বলে উঠল, আমার মনে হচ্ছে আমার মা আমাদের খুব কাছে আছে। তোর আর আমার সন্তান এইখানে। কথাটা বলেই হৃদ আমার কপালে একটা চুমু দিয়ে মাথাটা এনে আমার বুকে রাখলো। আমি হৃদের পিঠে একটা হাত রেখে অন্য হাতটা হৃদের মাথায় রাখলাম। হৃদ আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার সন্তানের খুব যত্ন নিতে হবে, কিন্তু তুই খাওয়া দাওয়া তেমন একটা করিস না। এই সময়টাতে লেখাপড়ার পাশাপাশি তোকে প্রচুর খেতে হবে। সিঁড়িতে চড়া যাবে না, রাত জাগা যাবে না, আর আমাকে ভালোবাসতে হবে। পারবি? পারবো। এখন একটু ঘুমাও তো তুমি, কাল হসপিটালে যাবা তো। কাজের মধ্যে থাকলে তোমার মনটাও ভালো থাকবে। হৃদ কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লো। আমারও ঘুম আসলো। ঘুম থেকে উঠেছি, সময়টা খেয়াল করিনি। চোখ মেলে দেখি আপু আলমারি থেকে কাপড় বের করে দিচ্ছে হৃদকে, আর হাসি মুখে বলছে ওটা পরলে হৃদকে ভালো লাগবে। আমাকে দেখে এগিয়ে এসে আপু বলল, আজ কি কলেজে যাবি নাকি বাড়িতেই রেস্ট নিবি? হৃদ তো যাচ্ছে, ওর সাথে গেলে আমারও মনটা ভালো থাকবে সারাদিন বাড়িতে থাকার চেয়ে। কিন্তু তুমি যাবে না আপু? কোথায় যাব? আমি ভেবেছি মেঘকে ডিভোর্স দিয়ে দেব, আর এই সন্তানটাও রাখবো না। পৃথিবীতে আসলেই আবির চৌধুরীকে নিয়ে আসবো। মানুষটা সারা জীবন একা থেকেছে, আপন ছেলে মেয়েও তাকে কখনো ভালোবাসা দেয়নি, শুধু সম্পত্তির লোভে যতটুকু সম্মান দিয়েছে। বাচ্চাটাকে পেলেই হয়তো জীবনে একটু সুখী হবে। ওই হসপিটালে আমি আর যাব না। আমি আবির চৌধুরীর সাথে কথা বলেছি আমার সব দায়িত্ব হৃদকে বুঝিয়ে দিতে।
পুরো হসপিটালে হৃদের মতো আদর্শবান ডাক্তার আর কজন আছে? হৃদ ঠিক পারবে পুরো হসপিটালটা সামলাতে। কথাগুলো বলে আপু রুম থেকে বেরিয়ে গেল। হৃদের দিকে তাকিয়ে দেখলাম হৃদ নিশ্চুপ হয়ে আছে। আমি হৃদকে বললাম, আপুকে তোমার কিছু বলার প্রয়োজন ছিল হৃদ। তোমরা ছোটবেলা থেকে খুব ভালো ফ্রেন্ড। বেবিটার জন্য অন্তত মেঘসারের কাছে ফিরে যাওয়া উচিত আপুর। তুমি তো আপুকে বলে বোঝাতে পারো। আমি কখনোই নূরকে বলতে পারবো না মেঘের মতো একটা খারাপ মানুষের সাথে সংসার করতে, মেঘের কাছে ফিরে যেতে। মেঘের বেবিটা যদি মরেও যায় তবুও না। ভালো হয়েছে নূর নিজের থেকে ওর ভুল বুঝতে পেরেছে। মেঘের কোনো যোগ্যতা নেই নূরের ভালোবাসা পাওয়ার। তোমার আছে যোগ্যতা? আমার প্রশ্ন শুনে হৃদ আমার মুখের দিকে তাকালো। আমি উঠে গিয়ে হৃদের সামনে এসে দাঁড়িয়ে বললাম, দেখো হৃদ, আপুকে তো তুমি ছোটবেলা থেকেই ভালোবাসতে, হয়তো এখনো ভুলতে পারোনি। আমি বুঝতে পারছি তোমার মনে এখনো আপু আছে। নিজের সন্তানের কথা কত ভাবো, অথচ মেঘসারের সন্তান। তুমি কিভাবে বলো বেবিটার মরে যাওয়ার কথা? তোমার মুখে কি কিছুই আটকায় না? আমি সব সময় চাই আপু নিজের ভালোবাসার মানুষের কাছে সুখে থাকুক, আর তুমি চাও আপু এভাবে মেঘসারি থেকে দূরে থেকে কষ্ট পাক। হৃদ আমার কথা শুনে খুব রেগে গেল। নিজের রাগ কন্ট্রোল করে বলল, ফুল, আমাকে রাগিয়ে কখনো কথা বলিস না। আমার নূরের জন্য চিন্তা হয় বলে কথাগুলো বলেছি। আমি নূরের পরিবারের একজন সদস্য, ওর ভালো চাই আমি। এটাকে কেন্দ্র করে এমন কিছু বলিস না যা তোর আর আমার সম্পর্ক নষ্ট করে দেয়। আমি হৃদকে টেনে ধরে বললাম, আচ্ছা সরি, ভুল হয়েছে আমার, তোমাকে আর কিচ্ছু বলবো না। হৃদ আমার মুখের দিকে তাকালো, আমাকে জড়িয়ে ধরে বলল, এত বোকা কেন রে তুই? তুই জানিস তোকে আমি কতটা ভালোবাসি। নূর ছিল আমার অতীত, তোর মুখে যেন আর কখনো আমি এমন কথা না শুনি। আমি মাথা নাড়িয়ে বলবো না বুঝিয়ে হৃদকে সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। হৃদ যতই বলুক আমি তো ওকে ভালোবাসি। চিন্তা হয় খুব, হৃদ শুধুই আমার। ওর মনে আপুকে আর আসতে দেবো না। আপুকে মেঘসারের জীবনে ফিরে যেতেই হবে। পুরো হসপিটালটা আজ অন্যরকম লাগছে। হৃদ আমাকে মাটিতে পা রাখতে পর্যন্ত দিচ্ছে না, সারাক্ষণ কোলে নিয়ে ঘুরছে। চলছি আমি, কিন্তু পা দুটো ওর। সকলে কি ভাবছে জানি না, তবে ওর প্রতি আমার এত ভালোবাসা দেখে প্রিয়া নিশ্চয়ই বুঝে গেছে হৃদ কখনো আমাকে ছেড়ে ওর কাছে যাবে না। মেঘসারকে দেখতে পেলাম, আমি ডাকলাম হয়তো শুনলো না। অন্য মনস্ক হয়ে আপুর চেম্বারের দিকে গেল। হৃদ ওয়াশরুমে যেতেই চুপি চুপি ওর চেম্বার থেকে বেরিয়ে আসলাম আমি। আপুর চেম্বারের দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম স্যার কাছে, তাও আপুর জন্য। আপুর নাম ধরে চেয়ারটার দিকে তাকিয়ে বলছে, করেছি আমি ভুল, মানছি তো, কিন্তু এখন পারছি না তোমাকে ছাড়া থাকতে। কিভাবে বোঝাবো তোমায় আমি ভালোবেসে ফেলেছি তোমাকে। আর একটা বার ফিরে এসো না নূর, আমি আর কোনো ভুল করব না, তোমাকে আর কষ্ট দেব না, কারোর সাথে কোনো অন্যায় করব না। তুমি তো জানো আমি কেমন জেদি, কাউকে সরি বলতে পারি না আমি। তুমি কেন বুঝছো না? নিজের থেকে একবার এসো না আমার কাছে, আমাদের সন্তানের জন্য অন্তত। বাইরে থেকে স্যারের কথা শুনছিলাম। এমন সময় আমার কাঁধে কারো হাত পড়তেই কেঁপে উঠলাম আমি। ঘুরে তাকিয়ে দেখলাম হৃদ দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এখানে কি করছিস? তোকে বলেছি না আমি, যেখানে যাবি আমাকে বলবি, আমি তোকে নিয়ে যাব। প্রিয়া বা মেঘ যদি তোর আমার সন্তানের কোনো ক্ষতি করে দেয়। আমি হৃদকে ঘুরিয়ে ওর কাঁধে হাত বাঁধিয়ে সামনের দিকে ঠেলে চলতে চলতে বললাম, তুমিও না হৃদ, কোথায় এতদিন পর আসলাম সকলের সাথে আড্ডা দেব, তা না সারাক্ষণ তোমার এই এক কথা। হৃদ আমাকে টেনে সামনে এনে বলল, এতদিন যত যা করেছিস কিছুই বলিনি, কিন্তু এখন না। আমার সন্তানের কিছু হলে তোকে আমি ছাড়বো না। আমি হৃদের মুখের দিকে তাকিয়ে রইলাম। ভুরু কুচকে বললাম, শুধু তোমার সন্তানের জন্য? তুমি আমায় ভালোবাসো না? হৃদ মুচকি হেসে আমার পেটে হাত রেখে বলল, বাসি তো, কিন্তু এখন বেবিটাকে বাসবো। ওর যত্ন নিলে তুইও ভালো থাকবি। পাশ থেকে আবি চৌধুরী এসে বলে উঠলেন, নূর আসেনি হসপিটালে? আমরা দুজন ওনার দিকে তাকালাম। হৃদ মাথা নাড়িয়ে না উত্তর দিলে উনি বললেন, মেঘ কিন্তু অতটা খারাপ ছিল না আগে। ছোটবেলা থেকেই খুব জেদি ছিল মেঘ। হঠাৎ একটা মেয়ে ওর জীবনে আসলো, মেয়েটা যাওয়ার পর থেকেই এমন পাগলের মতো আচরণ করছে। আমি তো আমার সেই ছেলেকে এখন আর খুঁজেই পাই না। মেঘ তো ওর বোনটাকে খুব ভালোবাসে, তার জন্য হয়তো বোনের সুখের কথা ভেবে হৃদয়কে বোনের জীবনে এনে দিতে চেয়েছিল। তোমরা একটু বোঝাবে নূরকে, ভুল কার না হয়। আমি কাল থেকে যেন অন্য একটা মেঘকে দেখতে পাচ্ছি, কারোর সাথে কথাও বলছে না, কিচ্ছু খাচ্ছেও না। এখন হসপিটালের কোথায় আছে কে জানে। হৃদ কিছু বলতে যাবে, আমি ওর হাতটা ধরে থামিয়ে দিলাম। আবি চৌধুরীকে বললাম, মেঘ স্যার আপুর চেম্বারে, আপু চেয়ারটার সাথে কথা বলছে, আপুকে সরি বলছে। হৃদ আমাকে টেনে ধরে বলল, কি বলছিস তুই? ঠিকই বলছি, তোমার ভয়ে তো ভেতরে যেতে পারলাম না, নয়তো স্যারকে বোঝাতাম কথাগুলো আপুর সামনে গিয়ে বলতে।
আবির চৌধুরী আর দাঁড়িয়ে না থেকে আপু চেম্বারের দিকে ছুটলো। আমি হৃদকে বোঝাচ্ছি মেক্সার কতটা চেঞ্জ হয়ে গেছে। এরই মধ্যে আবির চৌধুরীর চিৎকারের আওয়াজ পেলাম। হৃদ আর আমি একে অপরের দিকে তাকিয়ে ভাবলাম কি হলো। তারপর ওখানে গিয়ে দেখতে পেলাম মেক্সার আপুর চেয়ারটার দিকে মুখ করে এক দৃষ্টিতে হাসছে। স্যারের মুখ থেকে রক্ত পড়ছে, খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে। আবির চৌধুরী স্যারকে ডাকছে, কিন্তু সেই দিকে স্যার পাত্তা দিচ্ছে না। আমরা এগিয়ে এসে দাঁড়াতেই স্যারের মাথাটা নিচে ঢলে পড়লো। হৃদ টেবিলের কোনায় থাকা বিষের শিশিটা উঠালো আর চিৎকার দিয়ে হসপিটালে যত ডক্টর নার্স আছে সবাইকে ডাকলো। সকলের সাথে প্রিয়াও এসে ভিড় ঠেলে এমন একটা অবস্থা স্যারের দেখতে পেয়ে খানিকটা দূরে সরে গেল। একদম থমকে আছে প্রিয়া। স্যারকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আপুকে ফোনে বলার সাথে এক মুহূর্ত দেরি না করে হসপিটালে ছুটে এসেছে। অপারেশন থিয়েটারের সামনে ব্রেঞ্চটাতে বসে আছে আমি, প্রিয়া আর আবির চৌধুরী। পাশে দাঁড়িয়ে আছে মিনি নিশি। আপু এসেই অপারেশন থিয়েটারে ঢুকবে, প্রিয়াকে দেখে থেমে গেল। এগিয়ে এসে প্রিয়াকে ধরে দাঁড় করিয়ে ওর দু গালে অনেকগুলো চর বসিয়ে দিল। প্রিয়ার মুখের ওপর আঙুল উঁচিয়ে বলল, তোমার জেদের জন্য, আবদারের জন্য আজ মেঘের এই অবস্থা। মেঘ আমার থেকে দূরে থাকলেও অতটা কষ্ট হতো না যতটা কষ্ট ওর এই অবস্থার কথা শুনে হচ্ছে। মেঘের কিছু হলে তোমাকে আমি ছাড়বো না। প্রিয়া নিচে বসে পড়ল, দু হাত জোর করে সকলের উদ্দেশ্যে ক্ষমা চাইল। নুরাপুকে বলল, হ্যাঁ, আমার জন্য ভাইয়ের এই অবস্থা হয়েছে। তুমি তো ডাক্তার ভাবি, আমার ভাইকে বাঁচাও। আমি আর কখনো কারো কাছে কিছু চাইবো না, কোনো আবদার করবো না। আপু আর কোনো কথা না বলে অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে গেল। প্রিয়াকে উঠিয়ে ব্রেঞ্চে বসালাম আমি। মিনি নিশি এগিয়ে আসলে ওদের কাছে আজ পর্যন্ত যত খারাপ ব্যবহার করেছে সবকিছুর জন্য ক্ষমা চাইল। 4 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো হৃদ। আমরা সকলে এগিয়ে আসলে হৃদ বলল, টেনশনের কোনো কারণ নেই, মেঘ এখন বিপদমুক্ত, কিন্তু কিছুদিন কথা বলতে কষ্ট হতে পারে। নূর এখন কথা বলছে মেঘের সাথে, ওর কথা বলা শেষ হলে কেবিনে শিফট করে দেব, তখন তোমরা দেখা করে নিও। আমি একটু এগিয়ে এসে দেখলাম মেক্সার আপুর হাতটা টেনে ধরে আছে আর কাঁদতে কাঁদতে বলছে, আমি চলে যাব, ছাড়ো, তোমার সাথে থাকবো না। একটা ভীতু কাপুরুষের মতো বউকে ভালোবাসি বলতে পারে না, আবার বিষ খায়, ইগো দেখায়। কিভাবে খেলে তুমি বিষ? একবারের জন্য আমার কথা ভাবলে না, আমাদের সন্তানের কথা ভাবলে না। তোমার বাবা বোন যাদের তুমি এত ভালোবাসো, যে বোনের সুখের জন্য এত অপরাধ করলে, একবারও ভাবলে না কত কষ্ট পাবে সবাই? মেক্সারের কথা বলতে কষ্ট হচ্ছে, তাই চুপ করে শুধু শুনছে, কিন্তু আপুকে ছাড়ছে না। এটা দেখে আনন্দে আমার গাল বেয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে আসলো। হৃদ পেছন থেকে আমার কাঁধে হাত রেখে বলল, ভালোবাসাটা এমনই, কেউ বলতে পারি আবার কেউ বলতে পারে না। অথচ দেখ, মেঘ ও নূরকে ভালোবাসে, এটা আমরা কেউ জানতাম না। মেঘ যদি এই কাণ্ডটা না করতো তাহলে হয়তো ওর ভালোবাসাটা আমরা বুঝতাম না। আবার ইগোর বশে মেঘ কখনো স্বীকার করতো না, ওর জীবনও চলে যেতে পারতো। হৃদের কথাটা বুঝলাম। আমার কাঁধ থেকে ওর হাত নামিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি খুব ভালো হৃদ, আমি কোনো ভুল করলে অবশ্যই বলবা, আমায় শাস্তি দিবা, এমন কাজ কখনো করবা না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। মেক্সার বোকা তাই এমন করেছে। যখন তোমার আমাকে বলতে ইচ্ছে করবে তখনই বলবা ভালোবাসি। হৃদ আমার পিঠে হাত রেখে বলল, তা তো বলি আমি, আমার মতো এতটা ভালো কেউ বাসতে পারবে তোকে? আমি এত চাই তোকে যতটা কেউ কাউকে চাইতে পারবে না। হৃদের কথা শুনে আমার খুব ভালো লাগছে। ওর কথা শুনে আরো ভালোবাসতে মন চাইছে আমার। আই উইশ হৃদ আমাকে সারাটা জীবন এতটাই ভালোবাসুক। আপু আর মেক্সারও এইভাবে সব সময় সাথে থাকুক। প্রিয়া এবার নিজেকে শুধরে নিক। আবির চৌধুরী নিজের বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে সুখে থাকুক। আর মা, আপু আর আমার টেনশন বাদ দিয়ে নাতি নাতনির কথা ভাবুক। কিছুদিন পরই তো ওরা আসবে, না জানি কার মতো হয়, তবে আমাদের বেবিটা যেন আমার মতোই হয়। হৃদ যা তেরা, ও ঠিক পারবে শাসন দিয়ে আদর দিয়ে পেলে নেলে বড় করতে। আর আপুর বেবিটা মেক্সারের মতন হোক। আপুর অনেক অভিজ্ঞতা আছে মেক্সারকে সামলানোর, নইলে কিনা মেক্সারের মতো একটা মানুষ আপুকে এতটা ভালোবাসে।